Good afternoon and welcome everyone to today's popular lecture. So this is the 10th popular lecture in the series. So first of all, I would like to thank everyone for your enthusiasm and participation, which has made this series a successful one. So today we are having Mr. Swarup Roy from our Department of Economics as a speaker. So let me first briefly introduce the speaker. Swarup Roy holds an MSc, he completed it in 2018, and then he completed his MPhil in 2021 in economics from the University of Calcutta. Currently he is pursuing his PhD from the same university. He is expecting to complete his PhD next year. So his doctoral research focuses on employment dynamics, occupational choice, labor market segmentation, employment quality and inequality in India using large-scale survey data like the Periodic Labor Force Survey, PLFS. He specializes in international economics, econometrics, and resource and environmental economics, and has presented his research at various national and international conferences. And he has various publications. His recent publications include empirical studies on youth unemployment and vocational educational outcomes, featured in various journals published by Springer and other publishers. His broader academic interests lie in developmental economics, labor studies, and applied econometrics. So today he will be delivering a talk on the topic India at Work, a labor landscape of gender, employment, earnings, and the rural-urban divide. So his presentation will be based on an analysis of periodic labor force survey data with focus on gender patterns in employment and earnings, as well as differences between rural and urban labor markets. So he's looking forward to sharing key insights and engaging with important questions surrounding employment dynamics in India. So now I would like to invite Swarup to take the stage. Thank you, sir. আজকে আমি যে বিষয়টার উপর আজকে পপুলার লেকচারটা দেবো সেটা হচ্ছে মেইনলি বেসড অন এমপ্লয়মেন্ট ডাইনামিক্স ইন ইন্ডিয়া। তো আমার টপিকটার নাম হচ্ছে ইন্ডিয়া অ্যাট ওয়ার্ক, আর লেবার ল্যান্ডস্কেপ অফ জেন্ডার, এমপ্লয়মেন্ট, আর্নিং অ্যান্ড রুরাল আরবান ডিভাইড। মেইনলি আমার টপিকটার ব্যাপারটা হচ্ছে কি আমরা প্রত্যেকেই জানি লাস্ট 20 বছরের বেশি সময় ধরে আমাদের ইন্ডিয়ান ইকোনমি শোনা যাচ্ছে না? আমরা মোটামুটি প্রত্যেকেই জানি লাস্ট 20 বছর ধরে 20 বছরের বেশি সময় ধরে ইন্ডিয়ান ইকোনমি এটা স্টেডি রেটে গ্রো করছে। কিন্তু আমরা অন্যদিকে যদি দেখি এমপ্লয়মেন্ট প্যাটার্ন যদি দেখি আমরা দেখতে পাবো যে মেল ফিমেলের মধ্যে এমপ্লয়মেন্ট ডিফারেন্সটা অনেক। এবং আমরা যদি হিস্টোরিক্যালি ইন্ডিয়াতে দেখা যায় যে ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশনটা হিস্টোরিক্যালি লো। এবার আমাদের প্রশ্ন আসতে পারে যে কেন আমাদের ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশনটা কমে, এবং আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেখানে আমরা আলোচনাটা বেসড অন হচ্ছে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে ডেটা, যে সার্ভে ডেটাটা পাবলিশ করে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা একটা ইয়ারলি ডেটা, এবং এই ডেটার উপর বেস করে এবং আমরা দেখব যে কীভাবে আমাদের এমপ্লয়মেন্ট ডাইনামিক্সটা ওভার দ্য ইয়ার চেঞ্জ করছে। তো আমরা এখানে মোস্টলি যে কোশ্চেনগুলো অ্যাড্রেস করব তো সেগুলো হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশনটা কম, কিন্তু 2018 পর থেকে দেখা যাচ্ছে যে ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশনটা বাড়ছে। এবং সেই যে বাড়ছে সেটা কোথায় বাড়ছে, সেখানে কি রুরাল আরবান একটা হিউজ ডিভাইড দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমাদের এখানে কিছু প্রশ্ন থাকবে যে কেন এই ডিভাইডটা দেখা যাচ্ছে, কেন রুরাল সেক্টরে এমপ্লয়মেন্ট বাড়ছে কিন্তু আরবান সেক্টরে সেইভাবে এমপ্লয়মেন্ট বাড়ছে না, কিন্তু আরবান সেক্টরে এডুকেশন বাড়া সত্ত্বেও। আমরা এখানে দেখব যে কীভাবে যে যারা রুরাল সেক্টরে মোস্টলি এমপ্লয়মেন্টটা কেন হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট। আমরা জানি যে আমাদের দেশে ফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট কম, তো সেই ফর্মাল সেক্টর এমপ্লয়মেন্টটা কীভাবে আমাদের কেন কম হচ্ছে এবং আমাদের কেন রুরাল সেক্টরে সেলফ এমপ্লয়মেন্টটা বাড়ছে, অন্যদিকে আরবান সেক্টরে এমপ্লয়মেন্টটা মোস্টলি স্ট্যাগনেটেড। এবং আমরা এটাও দেখব যে আরবান সেক্টরে কেন আনএমপ্লয়মেন্ট এতটা বেশি, এবং এখানে আমরা আরও ওয়েজ ডিসপ্যারিটি বা এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আমাদের আলোচনা শুরু করার আগে আমরা প্রথম বেশ কিছু
লেবার মার্কেটের কি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করবো, না হলে আমরা বুঝতে পারবো না যে লেবার ফোর্স পার্টিসিপেশনটা। আমরা যদি খুব সহজ ভাষায় বলি, লেবার ফোর্স পার্টিসিপেশন মানে কি, ধরুন আমাদের দেশে যত মানুষ আছে তাদেরকে যদি তিনটে ভাগে ভাগ করি, কিছু মানুষ কি একটা বড় অংশ কি হবে যারা হচ্ছে লেবার ফোর্সে আছে, মানে যারা পার্টিসিপেট করছে কাজে, এবং একটা বড় অংশ কি হচ্ছে যারা কাজ পার্টিসিপেট করছে না, যাদেরকে আমরা বলবো আউট অফ লেবার ফোর্স। আমরা প্রথমে জানবো যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেশিও ব্যাপারটা। লেবার ফোর্স পার্টিসিপেশন মানে হচ্ছে যারা কাজ করছে এবং যারা কাজ খুঁজছে, মানে এটা কি, যারা এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল এবং যারা আনএমপ্লয়েড ডিভাইডেড বাই টোটাল ওয়ার্কিং এজ পপুলেশন। এখানে আমরা ওয়ার্কিং এজ পপুলেশনটা নিয়েছি। ওয়ার্কিং এজ পপুলেশন বলতে আমরা এখানে বোঝাচ্ছি 15+ থেকে অ্যাভোভ, মেনলি এখানে 64 অবধি, কিন্তু আমি এখানে অ্যাভোভ বলেছি। এবং এখানে যদি খুব সহজভাবে আমরা বলি যে লেবার ফোর্স পার্টিসিপেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি সাপ্লাই অফ লেবার, মানে আমার দেশে কতজন মানুষ যারা কাজ করতে ইচ্ছুক, এটা আমাদেরকে খুব ভালো করে আগে বুঝতে হবে। এবার আমি নেক্সট স্লাইডে যাওয়ার চাই। আমরা নেক্সট স্লাইডে এবার আমরা যে কোনো কিছু যখন মেজার করি আমাকে আগে মেজারমেন্টের স্কেলটা বুঝতে হবে। আমরা যেমন ধরুন বলি যে ইনইকুয়ালিটি, আমরা ইনইকুয়ালিটি কোনোভাবে মেজার করি, আমরা জিনি কোএফিসিয়েন্ট হতে পারে, পভার্টি, আমরা যখন বলি কি পভার্টি লাইন, ঠিক তেমনই আমরা যখন এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট এগুলোকে বলবো কীভাবে আমরা মেজার করছি এটা খুব ইম্পর্টেন্ট। এবার ডিফারেন্ট মেজারমেন্ট যদি আমরা ইউজ করি, ডিফারেন্ট মেজারমেন্টে আমাদের রেজাল্ট ডিফারেন্ট আসে। তো আমার এই পুরো অ্যানালিসিসে আমার ক্যালকুলেশনটা বেসড অন ইউজুয়াল প্রিন্সিপাল অ্যাক্টিভিটি স্ট্যাটাস। এবারে ইউজুয়াল প্রিন্সিপাল অ্যাক্টিভিটি স্ট্যাটাস ব্যাপারটা এটা হচ্ছে একটা লং রান, মানে আমার যেহেতু ডেটাটা হচ্ছে ইয়ারলি ডেটা, তো সেখানে আমরা কি বলছি, আমি তাকে এমপ্লয়েড বলবো যে একটা বছরে 180 দিন বা তার বেশি দিন কাজের সাথে যুক্ত। ভালো করে এখানে বোঝা উচিত, এখানে আমরা যেটা বলতে চাইছি আমাদের কিন্তু ক্যালকুলেশনটা বেসড অন ইউজুয়াল প্রিন্সিপাল অ্যাক্টিভিটি স্ট্যাটাস। তো সেখানে আমরা বলবো কি যদি একটা বছরে কোনো মানুষ যদি 180 দিনের বেশি যদি কাজের সাথে যুক্ত থাকে তখনই তাকে আমরা এমপ্লয়েড বলতে পারবো, না হলে নয়। কিন্তু এছাড়াও আরও অনেক মেজার্স আছে, যে মেজারগুলো হচ্ছে কারেন্ট উইকলি স্ট্যাটাস। তো কারেন্ট উইকলি স্ট্যাটাস মেনলি আমরা ইউজ করি শর্ট রানের ক্ষেত্রে, মানে ধরুন আমরা মান্থলি আনএমপ্লয়মেন্ট দেখতে চাইছি বা কোয়ার্টারলির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, সেক্ষেত্রে আমরা দেখি লাস্ট এক সার্ভে পিরিয়ডে লাস্ট এক সপ্তাহের মধ্যে কোনো মানুষ যদি একদিনে 1 ঘন্টাও কাজ করে তাকে এমপ্লয়েড হিসাবে ধরা হবে। কিন্তু যেহেতু আমাদের অ্যানালিসিসটা লং রানের জন্য, লং টার্মের জন্য 1 বছরের পিরিয়ডে আমরা ধরেছি, তো আমরা এখানে পুরো অ্যানালিসিসটা করছি হচ্ছে আমরা ইউজুয়াল প্রিন্সিপাল স্ট্যাটাসের উপর বেস করে, যেখানে কি বলছি একটা মানুষ যদি 1 বছরে 180 দিন বা তার বেশি কাজ করে তাহলেই তাকে এমপ্লয়েড হিসাবে তাকে চিহ্নিত করা হবে, না হলে তাকে আমরা আনএমপ্লয়েড বলতে পারি, বা হতেও পারে সে কোনো কাজের সাথে যুক্তও না হতে পারে। তো আমরা পরে এরপরে আরো ডিটেলে ডিসকাস করব। নেক্সট আমরা দেখতে চাইছি লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রুরাল আরবান আমরা ডিভাইড করেছি 2018-19 আর 2023-24 ডেটা, মানে আমরা এটা 5 বছরের গ্যাপ দেখতে পাচ্ছি। 5 বছরের গ্যাপে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিনারিওটা কি, ডায়নামিক্সটা কি হচ্ছে আমাদের লেবার মার্কেটে। এবং আমরা এই পুরো ডেটাটাকে ভাগ করেছি 3টে পার্টি। আমরা এই যে 15 থেকে 29 যে এজ গ্রুপটা আমি বলছি, এই এজ গ্রুপটাকে বলেছি ইউথ। ইন্ডিয়ান ইউথ রিপোর্টে 15 থেকে 29টাকে ইউথ হিসেবে কনসিডার করা হয়, এবং আমরা 15 থেকে 59 যেটাকে আমরা ওয়ার্কিং এজ পপুলেশন বলি, এবং আমি 59 অ্যাভাবটাও আমি নিয়েছি। এবার আমরা এখান থেকে একটা খুব স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে 2018-19-এর তুলনায় 2023-24-এ আমাদের মেল এমপ্লয়মেন্ট তো বাড়ছে। আমি এখানে মেলটাকে রেখেছি মেনলি হচ্ছে রেফারেন্সিং এর জন্য, কিন্তু মেন আমার অবজেক্টিভটাই হচ্ছে এই আলোচনাটার ফিমেল এমপ্লয়মেন্ট, ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন। আপনারা দেখতে পাবেন যে ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশনটা 2018-19-এর তুলনায় 2023-24-এ বাড়ছে, এবং আমরা দেখতে যে অল এজ গ্রুপেই বাড়ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের ইয়ং এজ গ্রুপে ফিমেল পার্টিসিপেশনটা আপনার 2 ইয়ারেই খুব কম। সেটা কেন কম সেটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আমরা এই স্লাইড থেকে যেটা বুঝতে পারছি যে ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশনটা বেশি, সেটা আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। এবং আমরা এখান থেকে এটাও দেখতে পাচ্ছি যে রুরাল ফিমেলের পার্টিসিপেশনটা অনেক বেশি বেড়েছে কম্পেয়ার টু আরবান ফিমেল পার্টিসিপেশন। এবার আমাদের প্রশ্ন আছে তাহলে কীভাবে, কেন রুরালে পার্টিসিপেশনটা বাড়ছে, আরবানে কেন বাড়ছে না? এখন আমাদের প্রশ্নটা আসা উচিত, কেন আরবানেতে এডুকেশন লেভেল মানে মোর এডুকেটেড মানুষের ক্ষেত্রে সংখ্যাটা একটু বেশি থাকে, তাহলে রুরালে বাড়ছে, আরবানে কেন মোস্টলি স্ট্যাগনেটেড বেড়েছে কিন্তু
বৃদ্ধিটা অনেক কম। তার কারণ আমরা কি বলতে পারি? প্রথম যে কারণটা হচ্ছে ইকোনমিক ডিস্ট্রেস, রুরাল ইকোনমিতে একটা ডিস্ট্রেস দেখা যাচ্ছে। সেটা কি? যে আমরা দেখতে পাচ্ছি, আমরা হয়তো কম বেশি যারা খবর কাগজ পড়ি সবাই জানি যে আমাদের এগ্রিকালচারাল ইনকাম মানে ফার্মারদের ইনকাম একটা ওভারটাইম স্ট্যাগনেটেড হয়ে গেছে। এবার যখন এটা ওভারটাইম স্ট্যাগনেটেড হয়ে যাচ্ছে, একটা হিউজ পরিমাণ মেল ওয়ার্কার্স তারা কি করছে, তারা এগ্রিরিয়ান ওয়ার্ক থেকে মানে ফার্ম ওয়ার্ক থেকে তারা নন ফার্মে শিফট করছে। তার মানে এখানে কি হচ্ছে, মেল ওয়ার্কার একটা আউট মাইগ্রেশন হচ্ছে এবং তাদের জায়গাটা নিচ্ছে তাদের বাড়ির লোক হতে পারে বা এখানে বলা যেতে পারে তাদের বাড়ির লোক, মহিলারা সেই জায়গাটা নিচ্ছে। তো এখানে কি হচ্ছে, এখানে আমরা যেটা বলছি ইকোনমিক নেসেসিটি, মানে এখানে যে একটা এমপ্লয়মেন্ট বাড়ছে তার পিছনে রিজনটা হলো একটা ইকোনমিক ডিস্ট্রেসের কারণে এটা হচ্ছে। ইকোনমিক ডিস্ট্রেস, তাদের ইনকাম কমে যাচ্ছে, হাই ফুড ইনফ্লেশন হচ্ছে, মেল আনএমপ্লয়মেন্ট বাড়ছে এবং সর্বোপরি কি হচ্ছে, একটা শিফটিং হচ্ছে এখানে, যে একটা যেটা আমরা এখানে লিখেছি যে হচ্ছে একটা হিউজ শিফটিং হচ্ছে, মেল আউট মাইগ্রেশন হচ্ছে, তারা অন্য জায়গায় কাজের দিকে খুঁজছে। এবং এছাড়া আমরা যেটা বলতে পারি যে একটা ইম্পর্টেন্ট এখানে লেখা নেই যে গভর্নমেন্ট কিছু প্রকল্প নিয়েছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, এটা যেহেতু প্যান ইন্ডিয়া লেভেলে আলোচনা, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কথাই বলছি। জল জীবন মিশন এই কারণে বলতে হবে, কারণ এখন প্রত্যেকটা বাড়িতেই যদি জলের কল এসে গেছে তো অনেকটা কী হয়েছে, তাদের কাজ কমে যাচ্ছে। তো তারা সেই যে বাকি সময়টা, তারা কিছু সময়টা ইজিলি তারা তাদের যে কোনো কাজে তারা ব্যয় করতে পারছে। এবং যে গভর্নমেন্ট যে প্রোগ্রামগুলো এনরেগা বিশেষ করে, এটা একটা 100 দিনের কাজ আমরা সবাই জানি। তো এখানে কি হচ্ছে, এনরেগাতে কেন পার্টিসিপেশন বাড়ছে ফিমেল, তার পিছনে রিজনটা হলো যে ফিমেলদের কিন্তু সে বাড়ির সামনে কাজ করতে পারছে এবং ব্যাপারটা খুব ইজিলি সে করতে পারছে, কারণ সেখানে একটা চাইল্ড কেয়ারের একটা ব্যবস্থা আছে, ঠিক আছে। এবং সে এখান থেকে একটা ডেলি একটা এবং কাজের একটা ফ্লেক্সিবিলিটি আছে, হয়তো দিনে 4 ঘন্টা কাজ করতে হচ্ছে। এবং যেটা হচ্ছে যে এখানে এসএইচজি গ্রুপ মানে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তারা লোন পাচ্ছে এবং লোনের মাধ্যমে তারা ছোট ছোট যে ব্যবসাগুলো হয়, ধরো কেউ বাড়িতে মুড়ি বানাতে পারছে, সে টেলারিং এর কাজ করতে পারছে, ফুড প্রসেসিং এর, এই সমস্ত কাজগুলো তারা করতে পারছে। এবং এখানে আরেকটা যেটা বলার কথা, যেটা বেটার মেজারমেন্ট, এখন এনএসএসও বা পিএলএফএস ডেটাতে মেজারমেন্ট অনেক আরও আগের থেকে অনেক বেটার হয়েছে। ছোট ছোট ওয়ার্ককে যেগুলোকে আগে আমরা ধরতাম না এমপ্লয়মেন্টের মধ্যে, সেগুলোকেও আমরা এখন কনসিডার করছি। এটা একটা অন্যতম কারণ। এইগুলো কারণ হচ্ছে ফিমেল লেবার ফোর্সটা রুরাল এরিয়াতে কেন বাড়ছে। এবার আমরা দেখবো, আমরা তো দেখলাম যে ফিমেল, আমরা দেখলাম লেবার ফোর্স পার্টিসিপেশন। লেবার ফোর্স মানে কি, আমরা প্রথমেই বললাম এমপ্লয়েড প্লাস আনএমপ্লয়েড। তাহলে যারা এমপ্লয়েড হলো তারা আমার কাছে কি হলো, তারা টোটাল আমার কাছে ডিম্যান্ড। আমরা যেমন লেবার ফোর্সটাকে বলছি সাপ্লাই, আমরা বলছি এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিওটাকে বলছি কত ডিম্যান্ড আছে আমার তো সাপ্লাই, ধরুন আমি ধরে নিলাম 100 জন আমার লেবার সাপ্লাই আছে, যদি ডিম্যান্ড না থাকে তাহলে আনএমপ্লয়েড হয়ে যাবে। কিন্তু আমার দেশে তাহলে কি বলবো আমরা এখানে, এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও বলতে আমরা কি বলছি, নাম্বার অফ এমপ্লয়েড পারসন ডিভাইডেড বাই টোটাল ওয়ার্কিং এজ, মানে টোটাল আমার কাছে কতজন কাজে মানে ডিম্যান্ড আছে, আমার লেবার মার্কেটে ডিম্যান্ড কতটা আছে। তো যত ডিমান্ড বাড়বে তত আমার জন্য ভালো। তো সেটাও আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আমাদের এখান থেকে যে আমাদের রুরালে কিন্তু আপনি যদি দেখেন আমাদের ডিমান্ডটা খুব হাই, ওয়ার্কফোর্স পপুলেশন রেশিও হাই। কিন্তু অন্যদিকে আমরা যদি আরবানে দেখি, যতটা লেবার ফোর্স পার্টিসিপেট মানে যত লোক কাজ করতে ইচ্ছুক এবং যত লোক কাজ পাচ্ছে তার মধ্যে একটা ব্যবধান আছে, মানে কম লোক কাজ পাচ্ছে, মানে পাচ্ছে কাজ কিন্তু কম লোক কাজ পাচ্ছে। এবং সেটা কিন্তু ফিমেল লেবার ফোর্সের ক্ষেত্রে, আমরা ফিমেল ওয়ার্কফোর্স পার্টিসিপেশনের ক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করছি। সেম ব্যাপারটা এখানে আমি একই কথা এখানে ডিসকাস করেছি। এবার যেটা আমাদের বক্তব্য যে ওয়াই ফিমেল এমপ্লয়মেন্ট ল্যাক্স, তো আমরা যেখানে বলছি আরবানে কেন এটা হচ্ছে, কারণ আমরা তো দেখতে পাচ্ছি, আমরা জানি যে আরবানে মানে এডুকেশন কম্পিটিটিভলি বেশি। কি হচ্ছে ব্যাপারটা, একটা হচ্ছে মেন ব্যাপার, আরবানে জবের ক্ষেত্রে একটা স্ট্রাকচারাল শিফট হচ্ছে। এখন এআই অটোমেশনের ফলে অনেক জব কি হয়ে যাচ্ছে, আমাদের শিফটিং হয়ে, যেটা দেখা যাচ্ছে হচ্ছে একটা হিউজ, এখন আমাদের আরবান ইকোনমিটা মোস্টলি সার্ভিস ওরিয়েন্টেড, অ্যান্ড এখানে যেটা দেখা যাচ্ছে হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড ইকোনমি হলো মেনলি কিন্তু ইনফর্মাল। এই যে ইনফর্মাল ওয়ার্কের ক্ষেত্রে অনেক বেশি মহিলারা এখানে কাজ পাচ্ছেন। আগে যেটা হতো যে ব্যাক অফিস জব, তারপর টেলিকলারের জব, এই টাইপের জবগুলো এখন এআই এর ফলে অনেক ক্ষেত্রে কি হচ্ছে, এখন চলে যাচ্ছে কাজগুলো। তো সেক্ষেত্রে সেই জবের একটা প্রবণতা কমে যাচ্ছে। অন্যদিকে সেই জবের জায়গায় এখন গিগ ইকোনমি খুব প্রাধান্য পাচ্ছে। তো সেই গিগ ইকোনমিতে দেখা যাচ্ছে সেই কাজের টাইমের কোনো এক্স্যাক্টলি কোনো ঠিক নেই, মানে অনেক লং ওয়ার্কিং আওয়ার্স।
এবং মহিলারা যেটাকে খুব প্রাধান্য দেয় সেটা হচ্ছে সেফটি কনসার্ন। সেটা একটা এখানে একটা ব্যাড এফেক্ট করছে যে এখানে দেখুন সেফটি অ্যান্ড জেন্ডার ফ্রেন্ডলি জবস এখানে নেই। অনেক ক্ষেত্রে মোবিলিটিটা খুব এফেক্ট করে। মহিলাদের ক্ষেত্রে তারা বাড়ির কাছাকাছি জব খোঁজার চেষ্টা করে, অনেক দূরে হলে প্রবলেম, ট্রান্সপোর্টেশন একটা প্রবলেম। এবং নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখানে বলার যে কেন আমাদের এখানে ল্যাগস হচ্ছে, তার পিছনে রিজনটা হচ্ছে স্কিল মিসম্যাচ। মানে আমাদের এখানে এডুকেশন বাড়ছে, কিন্তু এডুকেশন বাড়ার সাথে সাথে কিন্তু প্রপার স্কিলড ওয়ার্কার তৈরি হচ্ছে না। মানে আরবানের মেনলি যে আমরা দেখি আরবানের ফর্মাল ওয়ার্ক যেখানে জেনারেটেড হয় সেটা হচ্ছে কি আইটিস, ঠিক আছে, ফিন্যান্স, এডুকেশন সেক্টর, সেখানে অনেক বেশি স্কিলড ওয়ার্কারের দরকার। কিন্তু একটা মেয়ে যখন সে হয়তো গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট করছে, সেই যে মার্কেট যে স্কিলটা তার থেকে চাইছে সে সেটাকে দিতে পারছে না। তো একটা বিরাট থেকে দেখা যাচ্ছে ল্যাগ দেখা যাচ্ছে। একটা তো মেন ব্যাপার হচ্ছে এখানে যে ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি প্রেশার একটা থাকি, যেটার কারণে অনেক মেয়ে পার্টিসিপেট করে না। এবং আরেকটা কি মিডিল ক্লাস ক্লাস, মানে কি অনেকেই মনে করে আমি তো গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট করেছি, কিন্তু আমি কি করবো, আমি ভালো চাকরি যতক্ষণ না পাচ্ছি, গভর্নমেন্ট জব যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা কোনো চাকরিতে যাবো না, আমরা প্র্যাকটিস করবো না, আমরা প্রিপারেশন করি। তো এটার ফলে একটা পার্টিসিপেশনে একটা কম দেখা যাচ্ছে যে একটা ফিমেল ল্যাব হয়েছে, ফিমেল লেবার ফোর্স, ফিমেল ওয়ার্ক ফোর্স। এবার আমরা যদি দেখি এখানে আমি অনেকটাই বলে দিয়েছি, আনএমপ্লয়মেন্ট রেট মানে এখানে খুব সহজেই এখন বোঝা যাচ্ছে, মানে লেবার ফোর্স আর ওয়ার্ক ফোর্সের মধ্যে যে ডিফারেন্সটা, তারাই আনএমপ্লয়েড। তাহলে আনএমপ্লয়মেন্ট রেটটা কি হবে, নাম্বার অফ আনএমপ্লয়েড পারসন ডিভাইডেড বাই লেবার ফোর্স। তাহলে যারা কাজ পাচ্ছে না তারাই আনএমপ্লয়েড। তাহলে সেই সংখ্যাটা যদি আমরা দেখি এখানে আপনারা দেখতে পারবেন এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। যখন যে ইউথ পপুলেশনের ক্ষেত্রে ইউথ যেটাকে বলি, ইউথদের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক হাই কম্পেয়ার টু নন ইউথ, হিউজ হাই। এবং তার মধ্যেও যেটা অনেক হাই সেটা হচ্ছে ফিমেল ইউথদের মধ্যে, ফিমেল ইউথ আরবান ইউথ, ফিমেল ইউথ আরবানদের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেটটা হিউজ হাই। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন হয়তো, কিন্তু অন্যদিকে আপনি যদি দেখেন কালারগুলো একটু এক্সপ্লেন করে দাও, পড়া যাচ্ছে না আসলে। আচ্ছা, এখানে আমরা যদি দেখি এইটা হচ্ছে এই যে যদি আমরা এইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 2000, এখানে দেখুন যেটা ইয়েলো কালার আছে, এবং এই যে এখানে এই জায়গায় এই যে যদি দেখি সেটা হচ্ছে আমাদের ফিমেলের হচ্ছে 2018-19, ঠিক আছে, সেটা কমে গিয়ে হলো 24 পয়েন্ট, যেটা আমাদের 27% হিউজ আনএমপ্লয়মেন্ট। মানে আরবান সেক্টরে ফিমেলদের মধ্যে যারা ইউথ তাদের মধ্যে ফিমেলদের 27% আনএমপ্লয়েড, সেটা কমে গিয়ে হচ্ছে 24%, তাও এটা অনেক বেশি। তো এটা কেন হচ্ছে, এই প্রশ্নের উত্তরটা আমাদের খুঁজতে হবে। এবং আমরা যদি ওভারঅলও দেখি তাহলেও আমরা দেখবো আরবানে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আরবানে বা এই যে আরবানে ফিমেল লেবার ফোর্স, ফিমেলদের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেটটা খুব হাই। এবার আমাদের খুঁজতে হবে হচ্ছে কেন আমাদের এখানে আনএমপ্লয়, বিশেষ করে কেন আনএমপ্লয়মেন্ট ইউথদের মধ্যে হয়, এটা খুব একটা প্রবলেম। মানে তারা পড়াশোনা করছে কিন্তু তারপরেও তারা কোনোভাবে চাকরি কেন পাচ্ছে না। তার মধ্যে মেন কারণটা কি, why youth unemployment is higher? ফার্স্ট আমি যেটা আগেই বললাম যে মিসম্যাচ বিটুইন এডুকেশন অ্যান্ড জব মার্কেট, সেটা আমি বললাম স্কিল মিসম্যাচ একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। এবং কি বলছি, দেন হচ্ছে কি ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল রেস্ট্রিকশনস। এবং আরবান মার্কেটে হাইপারগ্যামিটা খুব এফেক্ট করে। আমি ভালো যতদিন না মানে কি করে বেশি যদি পড়াশোনা করেও তারা অনেকে চাকরি করতে যাচ্ছে না, তার কারণ তারা হয়তো মনে করছে যে আমি বেশি চাকরি করে সব বাড়িতে ছেলে পাওয়া মুশকিল হয়ে যায়, বা এই প্রবলেমগুলো খুব কাজ করে। এবং ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজি কি বলতে চাইছে, মানে আমি যতক্ষণ না ভালো জব পাচ্ছি ততক্ষণ আমি বসে থাকবো, ততক্ষণ আমি কাজ করবো। এবং আরেকটা কি হয়, যারা এমপ্লয়ার পার্সপেক্টিভ থেকে দেখলে মেয়েদের অনেক সুরক্ষা দিতে হয়, যেমন হচ্ছে যে ম্যাটারনিটি লিভ বা এই সমস্ত লিভগুলো দেওয়ার ক্ষেত্রেও এমপ্লয়াররা মনে করে এদেরকে কাজে রাখার থেকে এই ব্যবস্থাগুলো আমাকে করতে হবে, তো তাই জন্য কোনো একটা মানে ওদেরকে হায়ার করতে চায় না। মহিলাদের হায়ার করার ক্ষেত্রে এটাও প্রাইভেট সেক্টরে এটা একটা ইস্যু হতে পারে, গভর্নমেন্ট সেক্টরে এটা নিশ্চয়ই হয় না, কিন্তু এটা একটা প্রবলেম থাকে, প্রাইভেট সেক্টর বায়াস অ্যান্ড সেফটি ইস্যু। এই কারণগুলোর জন্য এগুলোর মেন কারণ হচ্ছে এখানে বলা যেতে পারে স্কিল মিসম্যাচ একটা কারণ। এবং এই যে ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজি, যেটা আমরা পরবর্তীকালে আসবো যে নিট বলে একটা কনসেপ্ট আমরা এক্সপ্লেন করবো, সেখানে আমরা আরও এটাকে ইলাবোরেটেড করবো যে কেন এটা হচ্ছে। বিশেষ ক্ষেত্রে যারা এডুকেটেড হচ্ছে, এডুকেশনের মধ্যে তারা পরে মনে করছে যে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে ওরা ফর্মাল জবের দিকে বেশি যেতে চাইছে, যেখানে সেফটি সিকিউরিটির পার্ট অনেক বেশি। কিন্তু মানে আমাদের দেশে এখন ফর্মাল জবের সংখ্যা দিন দিন কমছে, ঠিক আছে, এবং ফর্মাল জব পেতে গেলে যে পরিমাণ স্কিল দরকার সেই স্কিলটা আবার তাদের মধ্যে নেই। তো সব মিলিয়ে একটা প্রবলেম তৈরি হচ্ছে, আরবান লেবার মার্কেট একটা হিউজ আনএমপ্লয়মেন্ট হওয়া।
তো তাহলে এই সেকশনে আমরা যেটা বুঝলাম, তো আমরা এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের লেবার ফোর্স পার্টিসিপেশন বাড়ছে, কিন্তু সেই লেবার ফোর্স পার্টিসিপেশন মোস্টলি বাড়ছে হচ্ছে রুরাল এরিয়াতে। আরবান এরিয়াতে লেবার ফোর্স পার্টিসিপেশনটা মোস্টলি স্টেগনেটেড, অ্যান্ড যেটা দেখা যাচ্ছে আরবান ফিমেলদের মধ্যে যে একটা আনএমপ্লয়মেন্ট রেট অনেকটা হাই। এবার আমরা যেটা দেখবো, এবার আমরা দেখে নিলাম, এবার আমরা এমপ্লয়মেন্টে ঢুকবো ডাইরেক্টলি। এবার দেখুন এখানে আমরা অ্যাক্টিভিটি স্ট্যাটাস বলতে কি আমরা আগেই বললাম, যেটা আমরা ইউজুয়াল প্রিন্সিপাল স্ট্যাটাস আমরা ডিটারমাইন করছি কি কতটা কি অ্যাক্টিভিটি স্ট্যাটাসকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। কেউ হচ্ছে ধরুন ওয়ার্কিং, মানে সে 365 দিনের মধ্যে যদি 180 দিনের বেশি সে কাজ করে তাহলে সে ওয়ার্কিং হচ্ছে। আর যারা কাজ পাচ্ছে না তাদেরকে আমরা বলছি সেটিং অন অ্যাভেলেবল ফর ওয়ার্ক বাট আনএমপ্লয়েড। আর একটা অংশ কি হচ্ছে, যারা কোনো কাজ করছেই না তাদেরকে আমরা বলছি সেখানে একটা বড় অংশ থাকতে পারে যে তারা এডুকেশনে থাকতে পারে, হাউস ওয়াইফ হতে পারে, এই টাইপের রিটায়ার্ড পার্সন হতে পারে, এদেরকে আমরা বলছি নট অ্যাভেলেবল ফর ওয়ার্ক। এবার দেখুন এখানে আমরা এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটাকে আমরা ভাঙতে পারি সেলফ এমপ্লয়েড, ওয়েজ এমপ্লয়েড অ্যান্ড ক্যাজুয়াল ওয়ার্কার। বাট সেলফ এমপ্লয়েডটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওন অ্যাকাউন্ট ওয়ার্কার, যারা হচ্ছে নিজেরা নিজেদের জন্যই কাজ করে। একটা হচ্ছে ওয়ার্কিং এমপ্লয়িজ, যারা নিজেরা কাজ করে প্লাস লোককে হায়ারও করে। আর আনপেড ফ্যামিলি লেবার, আনপেড ফ্যামিলি লেবার মানে কি, যারা তাদের বাড়ির কোনো কাজ করছে তো তার জন্য তারা কোনো পেড হচ্ছে না। কিন্তু এবার প্রশ্ন আসতে পারে যে আনপেড ফ্যামিলি ওয়ার্কার তো আমি তাকে এমপ্লয়মেন্টের মধ্যে ধরবো কেন, সে তো কোনো টাকা রোজগার করছে না। কিন্তু পিএলএফএস বা এই আইএলওর যে ডেফিনেশন অনুযায়ী এমপ্লয়মেন্টে তুমি যদি কোনো কাজ যেটা থেকে আর্নিং আসছে, যেটা থেকে রেভিনিউ জেনারেট হচ্ছে, সেটার সাথে তুমি যদি যুক্ত থাকো তাহলে তোমাকে এমপ্লয়মেন্টে ধরা হবে। তো সেই জন্যই আনপেড ফ্যামিলি ওয়ার্কার মানে যারা ধরুন প্রচুর, এই আমরা দেখবো এর পরবর্তীকালে ফিমেলদের মধ্যে একটা হিউজ আনপেড ওয়ার্কার কাজ করে, তো তারা কিন্তু কোনো মাইনে পাচ্ছে কিন্তু তারা ফ্যামিলিকে হেল্প করার জন্য কাজ করছে। আর একটা কি পার্মানেন্ট এমপ্লয়মেন্ট, মানে এখানে রেগুলার স্যালারিড এমপ্লয়মেন্টের কথা আমি বলতে চেয়েছি, মানে যারা কারোর আন্ডারে কাজ করে এবং মান্থলি একটা স্যালারি ড্র করে এবং অনেক ক্ষেত্রে তারা অনেক রকম সিকিউরিটি, তাদের একটা জব টেনিওর থাকে, স্টেবল জব। আর লাস্ট কি যেটা হচ্ছে ক্যাজুয়াল এমপ্লয়মেন্ট, মোস্ট ভালনারেবল টাইপ অফ এমপ্লয়মেন্ট, যারা ডেলি ওয়ার্কার, যারা তাদের কোনো কাজের কোনো স্থিরতা নেই। এবার আমরা এখানে সেটাই বলেছি, ভাগ করেছি এখানে। এবার আমরা কি করছি, এই যে এখানে আমরা টোটাল যে আমাদের ওয়ার্ক ফোর্সটাকে আমরা ব্রেক করছি। এবার দেখুন আমরা এখানে টোটাল ওয়ার্ক ফোর্সটাকে ব্রেক করছি দুটো পার্টে, একটা হচ্ছে ফিমেল ইন লেবার ফোর্স আর হচ্ছে ফিমেল আউটসাইড দ্য লেবার ফোর্স। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টোটাল ইন্ডিয়াতে যত ফিমেল আছে 59 এজ গ্রুপের উপরে, তাদের মধ্যে মাত্র 30% লেবার ফোর্সে আছে এবং একটা বিরাট অংশ প্রায় 70%-এর মতন যারা আছে কোথায় আছে, আউট অফ লেবার ফোর্স। এবার এখানে আমরা ইকোনমিক্স একটা কনসেপ্ট খুব আলোচনা করি, মিসিং লেবার। এই মিসিং লেবার কনসেপ্টটা কি? মিসিং লেবার বলতে বোঝায় যারা ধরুন একটা বিরাট অংশের মানুষ, বিরাট অংশের ফিমেল, যারা কি আছে স্ট্যাটিস্টিক্যালি আমি বলছি এটা ভিজিবল কিন্তু এরা ওয়ার্ক ফোর্সে নেই, তাহলে ইকোনমিক্যালি এটা ইনভিজিবল। মানে আমরা আরেকটা কনসেপ্ট আমরা খুব আলোচনা করি, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আমাদের ইকোনমিতে একটা কনসেপ্ট আমরা ইউজ করি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কি বুঝি? ডেমোগ্রাফি মানে আমরা বুঝি আমাদের দেশের জনসংখ্যা কিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, মানে আমরা বলতে পারি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে এইভাবে ব্যাখ্যা করতে পারি যে আমাদের জনসংখ্যার গড় বয়স কত, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের জনসংখ্যার যদি গড় বয়স কম এবং যারা কর্মক্ষম মানুষের সংখ্যা মানে ওয়ার্কিং এজ পপুলেশনের সংখ্যা বেশি, তার মানে কি হলো আমাদের দেশে যদি জনসংখ্যার গড় বয়স মানে আমাদের দেশের এখন মিডিয়াম এজ হচ্ছে 20 এবং মোর দেন 60% অফ দ্য ইন্ডিভিজুয়াল হচ্ছে আমাদের, যাদের 65%-এর বেশি ইন্ডিভিজুয়াল যাদের এজ গ্রুপ হচ্ছে 15 থেকে 64-এর মধ্যে। তার মানে কি হচ্ছে, তার মানে আমাদের ওয়ার্কিং এজ পপুলেশনের সংখ্যাটা অনেক বেশি। তাহলে যদি ওয়ার্কিং এজ পপুলেশনের সংখ্যাটা বেশি হয় এবং তারা যদি কাজ পায়, তাহলে কাজ করলে কি আমাদের আউটপুট অনেক বেশি জেনারেটেড হবে, ইনকাম অনেক জেনারেটেড হবে, ট্যাক্স অনেক জেনারেটেড হবে, এর ফলে কি হবে ডেভেলপমেন্ট হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হিউজ প্রপোর্শন অফ ফিমেল যারা যারা হচ্ছে আমাদের দেশে তো আছে কিন্তু একটা বিরাট সংখ্যা যারা আউট অফ লেবার ফোর্স, দেখি প্রায় 70%। এবং সেখানে আমরা যদি দেখি রুরাল আরবানে যদি ব্রেকডাউন করি, তো রুরালের ক্ষেত্রে আমরা যেটা আগেই দেখেছি রুরালের লেবার ফোর্স পার্টিসিপেশন বাড়ছে, তো কিছু ক্ষেত্রে অনেকটা লেবার ফোর্স পার্টিসিপেশন বাড়ার ফলে দেখুন আমরা এখান থেকে ডোমেস্টিক ডিউটি মানে যারা হাউস ওয়াইফস আর ডোমেস্টিক ডিউটি অ্যান্ড ফ্রি কালেকশন অফ গুডস মানে যারা ধরুন বাড়িতেও আছে এবং বাড়ির সাথে সাথে কিছু কাজ করছে, মানে ধরুন সেরকম ক্ষেত্রে যদি আমরা দেখি সেই সংখ্যাটা কমছে। কিন্তু আরবানের ক্ষেত্রে কিন্তু সেটা কমছে না, কমলেও খুব সামান্য পরিমাণে কমছে। আর যেটা আমরা দেখলাম যে আরবানে আনএমপ্লয়মেন্ট রেটটা বেশি, লেবার ফোর্স পার্টিসিপেশনটা অনেক কম।
তো এখানে আমরা যদি দেখি কেন তারা লেবার ফোর্সে থাকতে চাইছে না, কেন তারা লেবার ফোর্সে নেই, তারা তো লেবার ফোর্সে নেই, একটা বিরাট অংশ লেবার ফোর্সে নেই। তার দেখুন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা বিরাট অংশ মহিলাদের মধ্যে কি জন্য নেই, চাইল্ড কেয়ার অ্যান্ড পার্সোনাল কমিউনিটি, একটা বিরাট অংশ নেই। এবং দেখুন ছেলেদের মধ্যে কিন্তু এরকম যারা বেশিরভাগই যারা পড়াশোনা করছে তারা হচ্ছে লেবার ফোর্সে, কিন্তু মেয়েদের মধ্যে একটা বিরাট অংশ চাইল্ড কেয়ার পার্সোনাল কমিটমেন্টের প্রায় 58% হচ্ছে যারা, এটা 2023-24 এর ডেটা, একটা বিরাট অংশ। কেন নেই? কারণ তারা বাড়ির কাছে আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা বলতে পারি এই কনসেপ্টটাকে আমরা বলতে পারি একটা হিউজ পরিমাণ আমাদের যারা ফিমেল তারা লেবার ফোর্সে পার্টিসিপেট করছে না। এবং IMF এর একটা রিপোর্ট অনুযায়ী যদি আমাদের দেশে যদি 50% টোটাল পপুলেশনে যদি 50% ওমেন যদি লেবার ফোর্সে পার্টিসিপেট করে, তাহলে আমাদের দেশে প্রত্যেক বছর গ্রোথ 10% ছাড়িয়ে যাবে, যেটা এখন 6 to 7% এর মধ্যে থাকে। তো এটাকে এই কনসেপ্টটাকে আমরা মিসিং ওমেন কনসেপ্ট হিসেবে বলতে পারি। নেক্সট আমরা কি দেখছি, এবার আমরা এমপ্লয়মেন্টটাকে এবার ভাঙবো। এবার আমরা কি দেখছি টোটাল আমাদের এমপ্লয়মেন্ট যারা ওয়ার্কফোর্সে কাজ করছে তাদের ডিস্ট্রিবিউশনটা কেমন। আমরা আগেই বলেছি আমরা এমপ্লয়মেন্টটাকে তিনটে ভাগে ভাবছি, একটা হচ্ছে সেলফ এমপ্লয়েড, একটা হচ্ছে ওয়েজ এমপ্লয়েড, একটা ক্যাজুয়াল লেবার। এবার সেলফ এমপ্লয়েডকে আমরা দুটো ভাগে ভাগ করছি, যেটা তিনটে ভাগে ভাগ করতে পারি, ওন অ্যাকাউন্ট ওয়ার্কার, এমপ্লয়িজ অ্যান্ড যারা আনপেড ফ্যামিলি লেবার। দেখুন আমরা ওভার টাইম দেখতে পাচ্ছি সেলফ এমপ্লয়েডটা বাড়ছে, 49 থেকে প্রায় 52 হয়েছে, কিন্তু অন্যদিকে ক্যাজুয়াল লেবার ফল করছে। ক্যাজুয়াল লেবার ফল করছে, আমরা কি জানি, আমরা বলতে পারি একটা ইকোনমি যখন গ্রো করছে, গ্রো করার মেন উদ্দেশ্যটা কি হচ্ছে, ফর্মাল সেক্টরের এমপ্লয়মেন্ট বাড়ার কথা। কিন্তু আমাদের দেশে লাস্ট 5 বছর ধরে ফর্মাল রেগুলার স্যালারি যারা পায় তাদের এমপ্লয়মেন্টটা স্ট্যাগনেটেড। অন্যদিকে আমাদের যে এমপ্লয়মেন্ট বাড়ছে সেই এমপ্লয়মেন্টটা বেশিরভাগই বাড়ছে হচ্ছে সেলফ এমপ্লয়েড। এবং সেলফ এমপ্লয়েড আরও যদি ডিটেলে বলতে হয় আনপেড ফ্যামিলি লেবারের কারণে বাড়ছে। এখানে কিন্তু সেলফ এমপ্লয়েড মোস্টলি যে আনপেড ফ্যামিলি লেবার যেটা কি সেটা আমাদের গ্রো করছে। এই আনপেড ফ্যামিলি লেবারের মধ্যে মোস্টলি হচ্ছে আমরা যদি এবারে দেখি ওয়ার্কফোর্সটাকে আমরা যদি ব্রেক করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রুরাল সেক্টরে যে সেলফ এমপ্লয়েডের যে প্রপোর্শনটা সেটা 2023-24 তো 2018-19 থেকে 2023-24 অনেকটা বেড়েছে, এবং সেটার বাড়া অনেকটা কারণ হচ্ছে আনপেড ফ্যামিলি লেবারটা বাড়ছে। কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদের এখানে দেখার আছে, যে আরেকটা জিনিস আমি বলতে চাই যে এখানে দেখুন আমাদের যদি এমপ্লয়মেন্ট স্ট্রাকচারে আরবানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যে রেগুলার স্যালারিড ওয়ার্কারে কিন্তু ফিমেলদের ডমিনেন্সটা আমরা দেখতে পাচ্ছি, ফিমেল ডমিনেন্স। এখানে আমরা তাহলে কি এখানে এটা কি আমরা তাহলে ভাবতে পারি যদি আমাদের এখানে প্রপোর্শন বা পার্সেন্টেজ যখন আমরা দেখছি এটা দেখে মনে হচ্ছে না খুব ভালো। আরবান সেক্টরে তো ফিমেলরা মেলদেরকে ডমিনেট করছে, এবং আরবান সেক্টরে মোস্টলি জব হচ্ছে রেগুলার মানে মোস্টলি ফর্মাল জব, যেখানে এডুকেশন, ফাইন্যান্স, তারপরে হচ্ছে IT সেক্টরে মেয়েরা কাজ করছে। কিন্তু এখানে যেটা বলার বিষয়, আমাকে আবার পিছনে যেতে হবে যে আরবান সেক্টরে কিন্তু লেবার ফোর্স পার্টিসিপেশনটা কম, তার মানে কম লোক তো কাজেই আসছে, যোগই দিচ্ছে কম। তো তার মধ্যে একটা অংশ, ধরুন আমার কাছে 100 জনের মধ্যে যদি 20 জন যোগ দেয়, তার মধ্যে হয়তো 12-14 জন রেগুলার স্যালারিতে কাজ করছে। তো সংখ্যাটা আমাদের কম, প্রপোর্শনটা বেশি হলেও কিন্তু সংখ্যাটা আমাদের এখানে কম, এটা আমাদের মনে রাখতে হবে এখান থেকে। দেন আমরা এখানে ইউজুয়াল এমপ্লয়মেন্ট সেখানে আমরা দেখতে যদি ডিফারেন্ট এজ গ্রুপে আমরা দেখতে যদি পাই, তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেলফ এমপ্লয়েড বা ওয়েজ সেলফ এমপ্লয়েডটা বরাবরই আমাদের রুরাল সেক্টর ডমিনেটেড, সেলফ এমপ্লয়েড। আরবান সেক্টরে সেলফ এমপ্লয়মেন্ট এখন হচ্ছে, কিন্তু আরবান সেক্টরে সেলফ এমপ্লয়মেন্ট যথেষ্টই আছে, কিন্তু মহিলাদের মধ্যে সেলফ এমপ্লয়েড কোন কোন সেক্টরে এখন আছে? আরবানের ক্ষেত্রে যদি আমরা বলি বিশেষ করে টেক্সটাইল ম্যানুফ্যাকচারিংয়ে কিন্তু প্রচণ্ডভাবে আরবানে কিন্তু সেলফ এমপ্লয়েড আছে। মোস্টলি হচ্ছে রেগুলার স্যালারিড ওয়ার্কাররা হচ্ছে আরবানের ক্ষেত্রে যদি আমরা দেখি ফিমেলদের মধ্যে কোথায় আছে এডুকেশন সেক্টর, এটা হাইলি ডমিনেন্স আছে, এবং হেলথ কেয়ার সেক্টর, দেন হচ্ছে আদার সার্ভিস সেক্টর মানে কেয়ার গিভিং এই সেক্টরগুলো, এগুলো হচ্ছে ফিমেল ডমিনেন্স সেক্টর। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা 2018-19, 2023-24 সামান্য এটা বাড়ছে, কিন্তু প্যাটার্নটা সেমই আছে। ফিমেলরা যারা ফর্মাল এমপ্লয়মেন্ট তারা কিন্তু মোস্টলি হচ্ছে এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড কেয়ার গিভিং সেক্টরে তারা মোস্টলি কনসেন্ট্রেটেড। এবং আমরা পরের স্লাইডে যখন যাবো, এটাকে আমরা যখন ইন্ডাস্ট্রি ওয়াইজ ভাঙছি, দেখুন আপনারা দেখতে পাবেন যে রুরাল সেক্টর মোস্টলি ডমিনেটেড, দেখুন এগ্রিকালচার, ফিমেলরা কোথায় আছে এগ্রিকালচার, 73% বেশি এগ্রিকালচারে আছে। এবং আমরা যদি এবং মোস্টলি দেখুন ম্যানুফ্যাকচারিংও কিছুটা আছে, যারা মেনলি হচ্ছে ম্যানুফ্যাকচারিং মানে সেলফ হেল্প গ্রুপের ক্ষেত্রে যারা ছোট ছোট গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে
কাজ করে বা এরকম কিছু। কিন্তু আমরা যদি আরবানের দিকে লক্ষ্য করি, আরবানের দিকে আমরা দেখতে পাবো যে এডুকেশন সেক্টরে হিউজ বাল্ক কাজ করছে এবং যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে, আরবান ম্যানুফ্যাকচারিং সেক্টর মানে কি, তারা হয়তো অনেকে হতে পারে যে তারা সেলফ এমপ্লয়েড হয়েও হয়তো কাজ করছে, অনেক জায়গায় আউটসোর্সিং করা হয়, যে গার্মেন্টস ইউনিভার্সিটি একটা কি করছে, কোনো সেলাইয়ের কাজ করছে বা কোনো একটা র মেটেরিয়াল, কোনো পেস্টিং এর কাজ করছে বা কোনো এই টাইপের কাজ করছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোস্টলি আরবান সেক্টরে ফিমেলরা যারা ফর্মাল এমপ্লয়েড রেগুলার স্যালারি, তারা মোস্টলি কনসেন্ট্রেটেড হচ্ছে কোথায়, তারা মোস্টলি কনসেন্ট্রেটেড হচ্ছে এডুকেশন সেক্টর, হেলথ কেয়ার সেক্টর এবং আদার কেয়ার গিভার্স, এবং এছাড়াও কিছু ক্ষেত্রে যেমন অ্যাডমিনিস্ট্রেশনও সংখ্যাটা আছে, অ্যাডমিনিস্ট্রেশন বা আইটিসিও এটা আছে, তারা হচ্ছে মোস্টলি ফর্মাল এমপ্লয়েড। কিন্তু মোস্টলি যেখানে আমাদের সংখ্যাটা অনেক বেশি হচ্ছে গ্রামে, তারা কিন্তু মোস্টলি হচ্ছে কনসেন্ট্রেটেড হচ্ছে কোথায়, এগ্রিকালচারাল সেক্টর। এগ্রিকালচারাল সেক্টরে হিউজ, যেখানে এবং এই সংখ্যাটা আরো বেশি, তার কারণ সেখানে একটা হিউজ পরিমাণে আনপেড ফ্যামিলি লেবার এখানে কাজ করছে। ওকে, এবার আমরা এখানে জিনিস যেটা দেখতে যাচ্ছি, এবার আগেরটা তো দেখলাম হচ্ছে কি, আগেরটা তো আমরা এখানে দেখলাম হচ্ছে কি এখানে সেক্টর ওয়াইজ, মানে সে কোন সেক্টরে আছে, বা যদি অকুপেশনে আছে, এবার অকুপেশনে আমরা দেখতে পাবো হচ্ছে স্কিলড এগ্রিকালচার, ফরেস্ট্রি এন্ড ফিশারি, সেখানে মহিলাদের প্রপোর্শনটা অনেক হাই, বিশেষ করে গ্রাম্য মহিলাদের পরিমাণ। এবং যদি আমি রুরাল আরবানের ক্ষেত্রে দেখতে চাই, দেখুন প্রফেশনাল মানে যারা এডুকেটর বা লয়ার, ডক্টর, এদেরকে বোঝানো হয়। তো এই জব যারা টেকনিশিয়ান এন্ড অ্যাসোসিয়েট প্রফেশন, এগুলো হচ্ছে ফর্মাল জব কাইন্ড অফ, ঠিক আছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি আরবানে কিন্তু মেল ফিমেলের রেশিওটা মোস্টলি সেম। দেখুন প্রফেশনালসের ক্ষেত্রে আরবানে কিন্তু দেখুন 8.5, 8.5, 6.8, 6.8 এরকম। কিন্তু আমরা যখন একটু লোয়ার স্কেলে এসে, যখন আমরা বুঝতে পারছি যে স্কিল এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশারি, এই টাইপ অফ জবগুলোতে হিউজলি ফিমেল ডমিনেটস, এবং সেগুলো হচ্ছে মোস্টলি হচ্ছে ভিলেজ এরিয়াতে এই টাইপ অফ। এবং তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি যে এই পার্টটা দেখে যে এমপ্লয়মেন্টও হচ্ছে, কিন্তু মোস্টলি এমপ্লয়েড হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে এগ্রিকালচারাল সেক্টরে, এবং কিছুটা মানে রুরালে হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর, এবং সেগুলো স্মল স্কেল ম্যানুফ্যাকচারিং আমাদের মনে রাখতে হবে। এবং অন্যদিকে যখন আমরা আরবানে আসছি, আরবানে যারা কাজ পাচ্ছে, যারা ভালো জব করছে, তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে মেনলি এডুকেশন সেক্টর, হেলথ সেক্টর, অন্যদিকে আপনি কেয়ার গিভিং সেক্টর, আইটিস বা এগুলো তো আছে, কিন্তু এগুলো সংখ্যাটা অনেকটা কম, কিন্তু এটা আমরা এখান থেকে বলতে পারছি। এবার আপনি দেখুন এখানে আমরা এখানে এতক্ষণ তো রেগুলার স্যালারিড ওয়ার্কার নিয়ে কথা বলছিলাম, কতজন সোশ্যাল প্রোটেকশন পাচ্ছে। ধরে নিলাম আমাদের দেশে রেগুলার স্যালারিড ওয়ার্কার 25% আছে, এবং তাদের মধ্যে আমরা এখানে মেল ফিমেল আলাদা করেছি। দেখুন কোনো রকম জব, এটা কিন্তু রেগুলার স্যালারিড ওয়ার্কারের কথা আমি বলছি, রেগুলার স্যালারিড ওয়ার্কারের মধ্যে জব কন্ট্রাক্ট নেই প্রায় 2023-24 50%-এর উপরে, কোনো এলিজিবল পেড লিভ পায় না 44%-এর উপরে, কোনো কিছুই পায় না 36%। তার মানে আমাকে বুঝতে হবে মানে রেগুলার স্যালারিড ওয়ার্কারের মধ্যে এতটা ভালনারেবিলিটি যদি থাকে, তাহলে আমাদের ওয়ার্ক কন্ডিশনটা ওভারঅল, আমরা আমাদের দেশের যে আমাদের এমপ্লয়েবল সিচুয়েশনটা খুব একটা, যে মোস্টলি আমরা যদি ওভারঅল যদি বলি, আমাদের 9-10% ফর্মাল জব করে, ফর্মাল জব হচ্ছে 9-10%, তো মোস্টলি হচ্ছে ইনফর্মাল জব, এবং সেখানে জবের কন্ডিশন খুব খারাপ। তো আমরা এখান থেকে এই জিনিসটাকে আমরা বলতে চাই, যেমন ফিমেলদের মধ্যে, মেলদের মধ্যেও খুব একটা যে চেঞ্জ এসেছে, ফিমেলদের মধ্যে বেশি মানে সিকিউরিটি পাওয়ার কথা, কিন্তু সেখানেও অনেকটা কম। এবার আমরা দেখবো, আমরা জানি মোটামুটি যে পার্টিসিপেশন মানে লেবার মার্কেটে পার্টিসিপেশন একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হচ্ছে এডুকেশন। তাহলে আমরা জানি এডুকেশন বাড়লে কি হবে, এডুকেশন বাড়লে আমাদের এমপ্লয়মেন্ট বেশি হওয়ার কথা, কারণ আমরা প্রত্যেকেই কি স্টুডেন্টদের কি বলি, আপনারা এডুকেটেড হলে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। কিন্তু এখানে ইকোনমিক্সে যেটা দেখা যাচ্ছে, একটা ইউ শেপ রিলেশনশিপ দেখা যাচ্ছে। ইউ শেপ রিলেশনশিপটা কি, যে তারা যখন তাদের যখন লো এডুকেশনে পার্টিসিপেশনটা হাই, নেসেসিটি, যারা কোনো পড়াশোনা কম করেছে তাদেরকে কোনো না কোনো কাজ করতে হবে, তারা মোস্টলি হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরে অকুপাইড হচ্ছে, আনপেড ফ্যামিলি। কিন্তু যারা মিডিয়াম এডুকেশন, ধরুন সেকেন্ডারি পড়েছে, হাই সেকেন্ডারি পড়েছে, কিন্তু তাদের মধ্যে এমপ্লয়েড হওয়ার বা লেবার ফোর্সে যাওয়ার চান্সটা অনেক কমছে। কেন কমছে সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। এবং অন্যদিকে হাই এডুকেশনের ক্ষেত্রে আবার এমপ্লয়মেন্টে যাওয়ার চান্সটা বাড়ছে, যেটা আমি আগেও ডিসকাস করছি। এরকম একটা প্যাটার্ন দেখতে পাই আমরা, যখন লো এডুকেশনের ক্ষেত্রে আমাদের মানে পার্টিসিপেশনটা অনেকটা হাই, কিন্তু যেই এডুকেশনটা মিডল স্কুল, হাই সেকেন্ডারি,
সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে একটু বাড়লে ওটা দেখুন অনেকটা ফল করছে, যেখান থেকে আমরা একটা ইউ শেপ প্যাটার্ন পাই। এটা কেন হয়? এটা ওয়ার্ক ফোর্স পার্টিসিপেশনের ক্ষেত্রেও সেম। এখানে এটা কেন হচ্ছে তার পিছনে রিজন যেটা বলা যায় যে যারা লো এডুকেটেড তাদেরকে যে একটা, যেটা আমরা আগেও বললাম, তারা মনে করছে আমরা এখন কাজ করার জন্য প্রস্তুত নই, আমরা আরো মানে এই যে আমরা যতটা পড়াশোনা করি তাদের জন্য আমরা লো মানে টাইপ অফ ওয়ার্কে আমরা যেতে চাইছি, আমরা আরো ভালো জব আশা করছি, কিন্তু তাদের যে কোয়ালিটি তারা সেই অনুযায়ী কাজ পাচ্ছে না। তো তারপরে একটা বিশাল সংখ্যক মহিলাদের মধ্যে আনএমপ্লয়মেন্ট বা তারা আউট অফ লেবার ফোর্সের থেকে যাচ্ছে। এবং এখানে আর একটা প্রবলেম যেটা দেখা যায় যে তারা অনেকেই মনে করে আমরা যদি বেশি ভালো চাকরি গ্রামের দিকে বা শহরের দিকেও এটা হয়, হাইবার গেমিং যখন বেশি কাজ করে তারা মনে করে যে আমরা যদি ভালো কাজ করতে গেলে আমরা ভালো ছেলে পাবো কিনা, আমার একটা চেঞ্জ এরকম আসতে পারে। বা অনেক ক্ষেত্রে যে আরবানের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় যে একটা সেফটি ইস্যু খুব কাজ করে এবং গভর্নমেন্ট জব আমাকে পেতে হবে, এই যে ব্যাপারগুলো কাজ যখনই করে তখন তারা কি হয়, আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে। বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা পরে ডিসকাস করবো নিট কনসেপ্ট আমরা ডিসকাস করবো, তো সেখানে আমরা এটা দেখতে পাবো। এবার আমরা এখানে ডিসকাস করছি, আমরা এটাও জানি যে লেবার ফোর্স পার্টিসিপেশন এর যে ম্যারিটাল স্ট্যাটাস একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এবং কাস্ট, ম্যারিটাল স্ট্যাটাস এবং কাস্ট খুব ইম্পর্টেন্ট, এগুলো ব্যারিয়ার হিসেবে কাজ করে। মানে ম্যারিড ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে এমপ্লয় হওয়ার চান্সটা অনেকটা কমে যায়, এবং সেটা আমার এখানে ডেটা আমাদের তাই বলছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ম্যারিড হলে তাদের কারণ তাদের বাচ্চা সামলাতে হচ্ছে বা এরকম অনেক কাজে ফ্যামিলি ওয়ার্কের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাই। এটা আমি অতটা স্কিপ করছি ম্যারিটাল স্ট্যাটাস। এবার আমরা যদি দেখি অ্যাক্টিভিটি স্ট্যাটাস বা এডুকেশন লেভেল, আপনি এখানে দেখতে পাবে যত লো এডুকেশন লেভেলের ক্ষেত্রে আউট অফ লেবার ফোর্স হওয়ার চান্স অনেক বেশি, যত কম এডুকেশন আউট অফ লেবার ফোর্স। কিন্তু আপনি এই আগে যে ইউ শেপ ডায়াগ্রামটা এখান থেকে আরো ভালো বোঝা যাচ্ছে, দেখুন সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি বা ডিপ্লোমার ক্ষেত্রে তারা এডুকেটেড বাট তারা আউট অফ লেবার ফোর্স, তারা হোম বেস কাজ করছে। তো এটা কেন হচ্ছে? তার কারণটা হচ্ছে তারা এডুকেটেড হওয়া সত্ত্বেও তারা মনে করছে যে ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজি, বা তারা মনে করছে আমরা গভর্নমেন্ট জব ছাড়া কিছু করবো না, বা এই টাইপের ক্ষেত্রে তাদের দেখুন লেবার ফোর্স তারা আসছে আউট অফ লেবার ফোর্স, আনএমপ্লয়মেন্ট কম, তারা এটা হচ্ছে আউট অফ লেবার। তাহলে এই কনসেপ্টটাকেই আমরা এখানে আমরা যদি এবার এখানে আমরা যেটা দেখা দিয়েছি সেম জিনিসটা দেখুন এখান থেকে, যে ওভারঅল যখন এডুকেশন বাড়ার সাথে সাথে আনএমপ্লয়মেন্টটা বাড়ছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। আমরা জানি কি এডুকেশন বাড়লে আমার এমপ্লয়মেন্ট হওয়ার চান্সটা বেশি, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে, ফিমেলদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এডুকেটেড যত তুমি হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটটা তত বেশি। কেন হচ্ছে? যারা মোস্টলি হচ্ছে একটা যখন ফিমেল পোস্ট গ্রাজুয়েট করার পর সে যে কোনো জব চায় না, সে চায় একটা গভর্নমেন্ট জব চায়, এবং যেখানে একটা হিউজ সিকিউরিটি আছে, বাড়ির কাছে জব হতে হবে, যেখানে সম্মান আছে, এরকম টাইপের। তারা কোনো রকম গিগ ওয়ার্কার বা এগুলোতে তারা জেনারেলি কোনোভাবে যেটা অন্যদিকে যদি ছেলেদের ক্ষেত্রে হয়, তাহলে যে কোনো জব পাচ্ছে, কোনো কাজ নেই, একটা যে কোনো জবে ঢুকে, সেটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে কোনোভাবে হয় না। তো এই কনসেপ্টটা থেকে যে হিউজ আনএমপ্লয়মেন্টটা কেন হচ্ছে, একটা অন্যতম আরেকটা কারণ আমরা দেখেছি নিট। এই কনসেপ্টটা অনেকটাই নতুন কনসেপ্ট। নিট বলতে আমরা কি বুঝি? নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট আর কোনো ট্রেনিং, মানে এটা হচ্ছে মেনলি হচ্ছে ইউথদের মধ্যে আমরা এই কনসেপ্টটা ইউজ করি, যে 15 থেকে 29 বছর বয়সে যারা কোনো রকম এডুকেশন ইনস্টিটিউটে নেই, কোনো রকম এডুকেশন ইনস্টিটিউট বা কোনো রকম ট্রেনিং বা কাজ কিছুই করছে না, এই সংখ্যাটা এরা হচ্ছে কোনো ইনঅ্যাক্টিভ পপুলেশন। তারা কোনো কাজ খোঁজারও চেষ্টা করছে না, তারা কোনো এডুকেশনও নেই, তারা কোনো ট্রেনিংও নেই। তো এখানে আমরা যদি দেখি একটা হিউজ ফিমেলদের ক্ষেত্রে এই রেশিও, এই যে পার্সেন্টেজটা অনেক হাই। এটা কিন্তু দেখতে হবে যে আমরা এজ ওয়াইজ ভাগ করেছি, 15 থেকে 19, 20 থেকে 24। দেখুন 20 থেকে 24 এর মধ্যে একটা হিউজ ফিমেল, এটা গ্রাম বা শহর দুটো ক্ষেত্রে একটা হিউজ প্রপোর্শন যারা ইনঅ্যাক্টিভ, তারা কোনো কিছু করছে না। তারা কেন করছে? তারা অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে আমরা এরপর বিয়ে করে বিয়ের প্রস্তুতি নিচ্ছে, বা কিছু, যেটা আমি আগে বলছিলাম মিসিং ওম্যান। এই যে তারা কি হচ্ছে, তারা ইকোনমিতে আছে কিন্তু তারা কোনো রকম কাজ করছে, তারা এডুকেটেডও হচ্ছে, তারা সবই নিচ্ছে, কিন্তু তারা কোনো রকমভাবে কোনো কাজ করছে। তো এটা একটা ইকোনমির জন্য একটা হিউজ ডিস্ট্রেস, মানে এই যে একটা পপুলেশন তৈরি হচ্ছে যারা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বছর ধরে, 5 বছর ধরে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে, কোনো কাজ। তারা কি করছে? এটা মেয়েদের ক্ষেত্রে অনেক দেখা যায় তারা এমনি কোনো ফর্মাল চাকরি ছাড়া তারা করবে। তো এটা একটা প্রবলেম দেখতে পাওয়া যায়। এবং আমরা এরপরে যেটা দেখি আমরা এখন এনইপিতে একটা খুব ইম্পর্টেন্ট ফোকাস করা হচ্ছে ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে। তো এই ভোকেশনাল এডুকেশনও ইন্ডিয়া কিন্তু অনেক পিছিয়ে আছে।
মানে টোটাল যদি বলি আমাদের 5% মানুষ তারা ভোকেশনাল এডুকেশন নেয়, এবং তাদের মধ্যেও যদি ফিমেলদের ক্ষেত্রে দেখুন নো ভোকেশনাল ট্রেনিং অনেক বেশি। ফর্মাল যদি আমরা দেখি, আমরা মেনলি ফর্মাল ভোকেশনাল এডুকেশন নিয়ে এখানে কথা বলছি, তো ফর্মাল ভোকেশনাল এডুকেশনের পার্সেন্টেজটা দেখুন অনেক কম। 2023-24 তাও কিছুটা বেড়েছে ফিমেলদের মধ্যে, ওভার টাইম বাড়লেও এখানে এটার উপর আমার নিজের কাজ আছে। তো আমরা দেখেছি এখানে ট্রেনিং ইনস্টিটিউটগুলো অত ভালো নয়, ট্রেনিং তো লোকে নেয় না এটা ঠিক, কিন্তু ইনস্টিটিউটগুলো অত ভালো নয়। কিন্তু এখান থেকে মানে ট্রেনিং নিয়ে যে একটা খুব হিউজ ভালো চাকরি হচ্ছে এবং সেখান থেকে যে রিটার্নটাও ভালো আসছে সেটাও নয়, যেহেতু এখানে কোনো মোটিভেশনের একটা ব্যাপার আছে। অন্য কিছু কেউ দেখে যে না এখান থেকে একটা ট্রেনিং নিয়ে একটা ভালো জব পাওয়া যাচ্ছে, তখন আরও অনেক লোক চাকরি করতে মানে এখানে ট্রেনিং নিতে আসতে পারে। কিন্তু ট্রেনিংয়ের যে স্কেডিউলগুলো বা কারিকুলামগুলো অনেক পুরনো, মানে নতুনভাবে এখন মার্কেট ওরিয়েন্টেড কারিকুলাম হলো, তো এর ফলে যারা ট্রেনিং নেওয়ার সংখ্যাটাও কম। এবং আমরা যদি দেখি কী টাইপ অফ ট্রেনিং হচ্ছে, সেখানে মোস্টলি যে আইটিআইসগুলো আছে, আমরা ভোকেশনাল এডুকেশন বলতে মেনলি আইটিআইসের আরবানের ক্ষেত্রে এই সংখ্যাটা বেশি, টেক্সটাইল, হ্যান্ডলুম, হেলথ কেয়ার সার্ভিস, মানে যেটা ধরুন আয়া বা এই টাইপের ব্যাপারগুলো, বিউটি মেয়েদের মধ্যে এইটা অনেক বেশি হয়, বিউটিশিয়ান, বাট এই সমস্ত সেক্টরগুলো তারা ট্রেনিং নিচ্ছে। তো আমরা ওভারঅল এখান থেকে যেটা বুঝতে পারছি যে এডুকেশন হওয়া সত্ত্বেও ফিমেলদের মধ্যে একটা হিউজ আনএমপ্লয়মেন্ট, সেটা বিশেষ করে ইউথ ফিমেলদের মধ্যে আনএমপ্লয়মেন্ট, এবং এটার মধ্যে তিনটে কনসেপ্ট একসাথে মার্চ করা যেতে পারে, হচ্ছে একটা মিসিং ওমেন কনসেপ্ট, এবং তার সাথে মিসিং ওমেন এর নিড একটা আরেকটার সাথে মানে ইন্টারডিপেন্ডেন্ট, এবং তার সাথে যে হাইপার গ্যামিটা যেটা কাজ করছে, যে সেটা এই তিনটে কনসেপ্ট একটার সাথে ইন্টারডিপেন্ডেন্ট। এবার আমরা এখানে টোটাল ব্যাপারটাকে এমপ্লয়মেন্টের দিক থেকে আমরা দেখলাম। এবার আমরা যেটা দেখবো, শব্দে এমপ্লয়মেন্ট হলো আমাদের লেবার ফোর্স পার্টিসিপেশন বাড়ছে, এবার মূল কথাটা কি, আর্নিং কি চেঞ্জ হচ্ছে, ফিমেলদের আর্নিংয়ে কি অবস্থা হচ্ছে, তারা তো এমপ্লয়মেন্ট তো বাড়ছে, এবং এমপ্লয়মেন্ট বাড়ার সাথে সাথে আমাদের মেন উদ্দেশ্যটা কি, আর্নিং হচ্ছে কি হচ্ছে না। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি লেবার মার্কেট একটা হিউজ প্রপোর্শন যারা আছে একটা ডিসক্রিমিনেশন কাজ করে। এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে কীভাবে ডিসক্রিমিনেশনটা কাজ করছে, সেটা আমরা এখন দেখবো। যে আমরা যদি দেখি অ্যাভারেজ ডেইলি ওয়েজ, যেখানে আমি রিয়েল মানে নমিনাল ওয়েজ থেকে, নমিনাল ওয়েজ মানে আমরা যে স্যালারিটা পাচ্ছি সেটাকে আমরা নমিনাল ওয়েজ বলি, এবং সেটাকে যখন ইনফ্লেশন দিয়ে ডিফ্লেট করছি, মানে ধরুন আমরা যেটা আমরা ডিএ বা এরকম ডিএর ক্ষেত্রে যেটা হয়, ডিএটা কি হয়, মানে আমাদের একটা স্যালারি আছে এবং ইনফ্লেশন বাড়ার সাথে সাথে সেটা অ্যাডজাস্ট হচ্ছে, তো সেখানেও আমরা এই ওয়েজটাকে, এখানে আমার ওয়েজের নাম্বারগুলো দেখে আপনাদের শপিং লাগতে পারে, কিন্তু এখানে আমরা যেটা অ্যাডজাস্ট করেছি, ইন্ডিয়াতে এখনো পর্যন্ত যে ইনফ্লেশনের যে রেটটা, সেটা 2011-12 পরে আর চেঞ্জ হয়। 2011-12 ঠিক আছে, 2011-12 পরে আমাদের কাছে এই ডেটাটা এখন আর চেঞ্জ হয়নি, তো আমরা 2011-12 হিসাবে আমরা এটাকে আমরা চেঞ্জ করে মানে ডিফ্লেক্ট আমরা 2011-12 হিসাবেই করেছি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ ডিফারেন্স আছে মেল ফিমেলের মধ্যে। আপনি যদি এস্টিমেটেড ওয়েজ গ্যাপ দেখেন, মানে রেগুলার স্যালারি বা এবারে প্রশ্ন আসতে পারে সেলফ এমপ্লয়মেন্ট কিন্তু এতটা গ্যাপ, এতটা গ্যাপের পিছনে একটা মেন কারণ হচ্ছে যে ওয়ার্কিং আওয়ার্সটা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালদের কিন্তু, যারা একটা যখন মেল যখন সেলফ এমপ্লয়েড যে সে যতক্ষণ কাজ করছে, একজন ফিমেল যতক্ষণ কাজ করছে, তার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। এবং আমরা আগেই বলেছি যে সেলফ এমপ্লয়েডের একটা হিউজ পোর্শন হচ্ছে কি ওন অ্যাকাউন্ট ওয়ার্কার, যারা কোনো রকম স্যালারি পাচ্ছে, তারা এমপ্লয়মেন্টে আছে কিন্তু তারা কোনো রকম স্যালারি পাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে যেটা হয়, যারা ধরুন ফিমেল এন্টারপ্রেনিউর হচ্ছে, তাদের ক্যাপিটাল মানে সেই নেটওয়ার্ক নেই, সেই নেটওয়ার্ক বিজনেস বড় করা, তারা স্মল স্কেলে বিজনেস করছে এবং ওনারশিপে তাদের হোল্ডিংও অনেক কম। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হিউজ ডিসক্রিমিনেশন এখান থেকে আমরা বলতে পারি। এবং রেগুলার স্যালারিদের ক্ষেত্রে যদি আমরা দেখি, যে রেগুলার স্যালারির ক্ষেত্রে তো মেনলি এখানে কোনো ডিসক্রিমিনেশন হওয়ার কথা না, তাও কেন ডিসক্রিমিনেশন হচ্ছে, মেনলি প্রাইভেট জবগুলোর ক্ষেত্রে কি হয়, এমপ্লয়াররা যখন হায়ার করে প্রমোশনের ক্ষেত্রে, এবার অনেক ক্ষেত্রে মহিলারা অনেক কাজের মাঝখানে ব্রেক নেয়, তো ব্রেক নিলে কি হয়, তখন তারা সিনিয়রিটি পজিশনে পৌঁছতে অনেক টাইম লেগে যায়। এবং অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে এটা পিওরলি একটা জেন্ডার ডিসক্রিমিনেশন হয়, মহিলাদের ক্ষেত্রে প্রমোশন দেওয়া হচ্ছে না, বা যাদেরকে অনেক সুবিধা দিতে হবে বলে তাদেরকে বড় পোস্টে বা লিডারশিপ রোলে অনেক ক্ষেত্রেই কম রাখা। এটা এই যে এখানে রেগুলার স্যালারির কিন্তু অন্য কোনো কারণ নেই, একটা মেইন কারণ হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে রেগুলার স্যালারিতে যেটা দেখা যায়, যেটা হচ্ছে বার্গেনিং পাওয়ার তাদের থাকে না, মানে ওয়েজ নেগোসিয়েশনের ক্ষেত্রে সেই পাওয়ারটা কম, অনেকটা কম হওয়ার কারণে একটা ডিসক্রিমিনেশন দেখতে পাই। যেটা হচ্ছে যে ওয়েজ, যেটা মানে ক্যাজুয়াল ওয়ার্কারের ক্ষেত্রে, ক্যাজুয়াল ওয়ার্কারের ডিফারেন্স হওয়ার বিষয়টা আর হচ্ছে টাইপ অফ ওয়ার্ক। এবার মেল যারা হয় তারা মেনলি ক্যাজুয়াল ওয়ার্কার করেছে কনস্ট্রাকশন সেক্টরে বা এই রাজমিস্ত্রি এই টাইপ অফ জব করতে, কিন্তু
ফিমেলরা মোস্টলি কাজ করে কোথায়, এগ্রিকালচারাল সেক্টর। তো সেখানে ওয়েজ গ্রোথটা কম্পারেটিভলি কম কম্পেয়ার টু আদার সেক্টর। তো এখান থেকে আমরা বলতে পারি যে এখানে একটা হিউজ একটা ওয়েজ গ্যাপ আমাদের তৈরি হচ্ছে মেল আর ফিমেলের। এবার আমরা এটাকে এবার আমি এই পার্টটাতে কত টাইম আছে আর মানে কতক্ষণ আছে? ঠিক আছে, আমরা এখানে যেটা এবারে আমরা পুরো যে মডেলটা দেখলাম, এখানে আমরা যেটা দেখলাম এটাকে আমরা ফ্যাক্টটাকে বললাম। এবারে আমরা এখানে একটা আমি ইকোনোমেট্রিক মডেলটা পুরোটা বলবো না, এখানে একটা আমরা ইকোনোমেট্রিক মডেল ইউজ করতে চাইছি যেটার মাধ্যমে আমরা দেখবো এই যে এমপ্লয়েবিলিটি, যেটা আমরা এতক্ষণ ধরে বললাম যে কোথায় এমপ্লয়েড হচ্ছে, সেলফ এমপ্লয়েড একটা ইন্ডিভিজুয়াল সেলফ এমপ্লয়েড হওয়ার চান্সটা কতটা, কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, ওয়েজ এমপ্লয়েড হওয়ার কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, সেটা আমরা একটা ইকোনোমেট্রিক মডেলের মাধ্যমে এটা দেখবো। তো আমরা যখন কোনো একটা মডেল, এইটা আমরা কী করছি, আমরা একটা ডেটা থেকে আমরা এটা এস্টিমেট করার চেষ্টা করছি। এস্টিমেটের কারণটা কি, আমাদের কাছে পপুলেশন ডেটা আমাদের কাছে একটু থাকে না, তো আমরা একটা স্যাম্পল ডেটা নিচ্ছি এবং এই স্যাম্পল ডেটা থেকে আমরা এই মডেলটাকে এস্টিমেট করছি। এই মডেল আমরা যে মডেলটা ইউজ করছি, আমরা দেখতে চাইছি যে কেউ এমপ্লয়েড হচ্ছে কি হচ্ছে না, সেটা না দেখে আমরা এখানে একটা মাল্টিনোমিয়াল টাইপ অফ মডেল ইউজ করছি, যেখান থেকে আমরা মেনলি দেখতে চাইছি এখান থেকে এই মডেলটা করার পারপাসটা কি, আমরা যেটা আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এতক্ষণ ধরে বললাম যে ফ্যাক্টসগুলো দেখলাম, সেই ফ্যাক্টসগুলো আমার মডেল আমাকে বলতে পারছে না, মানে আমার কেন আমার এটা কিন্তু আমি এত বলছি না এখানে। এবং আমরা এখানে দুটো মডেল একসাথে দেখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে এমপ্লয়েবিলিটি এবং ওয়েজ, যে ডিফারেন্সটা আমরা যেটা এতক্ষণ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে দেখলাম যে আমাদের যে এমপ্লয়েবল হচ্ছে কি হচ্ছে, কী কী ফ্যাক্টরের কারণে একজন মানুষ এমপ্লয়েড হবে, যেটা আমরা পড়লাম, এজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, জেন্ডার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এডুকেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ভোকেশনাল এডুকেশন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কাস্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রিলিজিয়ান হতে পারে, তার হাউসহোল্ড ইনকাম কি হতে পারে, হাউসহোল্ড ইনকাম বা হাউসহোল্ড সাইজ, বাড়িতে যদি অনেক বেশি লোক কাজ করে তাহলে তার কাজ করার চান্সটা কমবে, হাউসহোল্ড ইনকাম যদি খুব বেশি থাকে তাহলে তার কাজ করার চান্সটা কমছে কি কমছে না, এডুকেশন বাড়লে কি হচ্ছে। তো এখানে আমরা একটা ইকোনোমেট্রিক মডেল দিয়ে এটা আমরা দেখাতে চেয়েছি। এই মডেলটা আমি খুব একটা বেশি আলোচনা করছি এবং আমি পরে যেটা এটা হচ্ছে এমপ্লয়মেন্টের দিক থেকে, মানে এমপ্লয়মেন্টটা কি হচ্ছে, মানে এই ফ্যাক্টরগুলো, মানে এখানে আমরা যেটা মেনলি দেখাতে চেয়েছি এই মডেলটার মাধ্যমে, এই মডেলটা খুব অ্যাডভান্স মডেল। তো এখানে আমরা যেটা দেখাতে চেয়েছি যে এমপ্লয়মেন্টটা কী কী ফ্যাক্টরের উপর, একজন মানুষ সেলফ এমপ্লয়েড হবে তার কী কী ফ্যাক্টরের কারণে সে সেলফ এমপ্লয়েড হচ্ছে, ওয়েজ এমপ্লয়েড হওয়ার জন্য তার কী কী ফ্যাক্টর, তার এডুকেশনটা কেন, এখানে আমরা এডুকেশনটা কেন বেশি কাজে লাগছে, মানে যে হায়ার এডুকেটেড তার মধ্যে দেখা যাচ্ছে হায়ার এডুকেশন যে তো গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবভ বা এই টাইপ অফ এডুকেশনের ক্ষেত্রে বা হায়ার, এখানে পুরোটাই অ্যাবভ এইচএস, মানে আমি গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবভ বলতে চাইছি। তো সেখানে এমপ্লয়েড মানে রেগুলার স্যালারিতে যাওয়ার প্রবাবিলিটিটা অনেক হাই হচ্ছে। এবং আমরা যদি ক্যাজুয়াল এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যাদের ওয়েজ, যাদের এডুকেশন অনেক কম, তারা ক্যাজুয়াল এমপ্লয়মেন্টে যাবে। এই যে পুরো জিনিসটা আমরা এখান থেকে একটা মডেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং সিমিলারলি এখানে কিছু বলছি এগুলো সেম ভাবে আমরা ওয়েজ রিটার্নস, মানে আমরা কেন, মানে এই যে কোন, মানে একজন সেলফ এমপ্লয়মেন্টের ওয়েজ রিটার্ন, মানে সে যদি একটা এক্সট্রা ইয়ার এডুকেশনে থাকে তাহলে তার এফেক্টটা কী হচ্ছে, সে যদি মেল বা ফিমেলের মধ্যে ওয়েজ ডিফারেন্সটা কী হচ্ছে, সে যদি এসসি ক্যাটাগরি হয় তাহলে তার কতটা সে ডিসক্রিমিনেটেড হবে। তো আমরা এটা একটা এই মডেলের মাধ্যমে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এটা আমি বলছি না। এবং এটা তো এবার আমরা এখানে গভর্নমেন্টের কিছু পলিসি আছে, যে কারণে আমরা গভর্নমেন্ট পলিসি টু বুস্ট লেবার ফোর্স অ্যান্ড ওয়ার্কফোর্স পার্টিসিপেশন। তো এখানে এই যে পলিসিসগুলো নিয়েছে, পলিসিসগুলো কি সার্ভাইভাল অ্যান্ড এডুকেশন অফ গার্লস, মানে যেটা আমরা জানি বেটি বাঁচাও বেটি পড়াও, নেপ যেটা হচ্ছে নিউ এডুকেশনাল পলিসিতে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপকে ফোকাস করা হয়েছে, জেন্ডার ইকুইটি আর কোয়ালিটি এডুকেশন, এবং যেটা আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট মহিলাদের ক্ষেত্রে যে সেফ অ্যান্ড কনভিনিয়েন্ট অ্যাকোমোডেশন, তো তার জন্য ব্যবস্থা করা হয়েছে। সাপোর্ট ফর ভায়োলেন্স অ্যান্ড ভিকটিমস, মানে হেল্পলাইন চালু করা হয়েছে। ধরুন যখন এই যে লেবার লগুলোকে চেঞ্জ করা হয়েছে, ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড ওয়ার্ক এনভায়রনমেন্ট, ওয়েজ প্যারিটি, যেটা মেল ফিমেলের মধ্যে যেটা আমরা দেখলাম একটা হিউজ ওয়েজ গ্যাপ, সেটাকে কীভাবে কমানো যায়, ঠিক আছে, ইকুয়াল অফ ম্যাটারনিটি লিভ থেকে শুরু করে, ঠিক আছে, চাইল্ড কেয়ারিং, ঠিক আছে, এই ব্যাপারগুলো। এবং এখানে দেখুন আমরা চাইল্ড কেয়ার লিভ, প্রোটেক্টেড গভর্নমেন্ট জবস অ্যান্ড স্কিমসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল অ্যালাউন্স ফর ডিসেবিলিটি, ঠিক আছে, স্পেশাল ম্যাটারনিটি লিভ, স্কিল ইন্ডিয়া মিশনের মধ্যে এটাকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করা হচ্ছে, কত পার্সেন্ট মহিলাদেরকে আমরা এই যে এডুকেটেড করে, মানে তারা যাতে কাজ পাওয়ার সক্ষম হয় সেটাকে ব্যবস্থা করা। এবং এনরেগাতে একটা তো নিয়ম আছে 1/3
এর উপর মানে একটা 1/3 মানে মহিলাদেরকে ওখানে কাজের জন্য দিতেই হবে। তো এইগুলো গভর্নমেন্ট স্কিম, যেটার ফলে আমরা গভর্নমেন্ট বলছে যে এটা যদি করা যায়, মানে এগুলো ব্যবস্থা নেওয়া কতটা কমপ্লিট হচ্ছে সেটা বলতে পারা যাচ্ছে না, কিন্তু এইগুলো যদি করা, এই স্টেপসগুলো যদি নেওয়া যায়, কিছুটা ক্ষেত্রে আমাদের এমপ্লয়মেন্ট কোয়ালিটি বাড়বে। এমপ্লয়মেন্ট তো আমাদের বাড়ছে, আমাদের মেন এখানে বক্তব্যটা হচ্ছে এমপ্লয়মেন্ট বাড়ার থেকে এমপ্লয়মেন্ট কোয়ালিটিটা বাড়ে, রেগুলার সেক্টরে কত লোক কাজ করতে পারছে, এবং এই যে ওয়েজ ডিসক্রিমিনেশনটা, ওয়েজ ডিসক্রিমিনেশনটা যাতে কমে, নিট যেটা একটা হিউজ আমাদের কাছে একটা পপুলেশন আছে, সেই পপুলেশনটা ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছে, তো সেই ইনঅ্যাক্টিভ পপুলেশনটাকে যদি আমরা কমানো যায়, তো ওভারঅল এটাই আমার। তো এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। তুই ওই মাইকটা দে, ওই মাইকটা ইউজ করো এটা, ঠিক আছে? এই মাইকটা। আরো কিছু প্রশ্ন আছে? আমারই প্রশ্ন আছে, সবাই আগে করে দিক তাহলে। তাহলে আমার প্রশ্নটাই করি। আমার তোকে দুটো প্রশ্ন আছে। প্রথমত তুই বললি যে মানে পেড করা হয় না, পে করা হয় না, অথচ তারা ফ্যামিলিতে কাজ করছে, সেটা যে বাড়িতে রান্না করছে, মানে ধর না ওটা হবে না, ওটা সেটা ক্যাজুয়াল ওয়ার্কার হিসেবে। তো আমার ছেলেকে যে রোজ দেখাশোনা করে তার জন্য পে করছে। না সেটা তাকে তো আপনি পেড করছেন, তাকে তো আপনি টাকা দিচ্ছেন, সেটা ক্যাজুয়াল ওয়ার্কার হিসেবে। মানে আমি আনপেড ওয়ার্কার আমি তাদেরকেই বলছি, মানে ধরুন আপনার একটা দোকান আছে, ঠিক আছে, আপনার দোকানে আপনার কথা বলছি, আপনার বাড়ির কেউ সেই দোকানটা বসছে, সে কোনো টাকা পাচ্ছে না, কিন্তু সেই দোকানটা চালিয়ে সে একটা কি হচ্ছে, রেভিনিউ জেনারেট হচ্ছে, আর্নিং এর সোর্স ওটা। তো তাই জন্য সেটাকে আমরা কি বলতে পারবো, সে এমপ্লয়। কিন্তু হাউসহোল্ড ওয়ার্ককে তো বলবো না, তো না হাউস হোল্ড ওয়ার্ককে আমরা বলবো না, ওই যে আইলো ডেফিনেশন বললে না হাউস হোল্ড ওয়ার্ককে আমরা বলবো। এজ 15 এটা না, এটা হচ্ছে আমাদের এজ 15, আপনি বলছেন তো 15 প্লাস। তো না চাইল্ড লেবারটাকে আমি বুঝতে পেরেছি, আপনি যেটা বুঝলেন না, আমি বুঝতে পেরেছি। এখানে আমরা যখন ধরি, আমরা এমপ্লয়মেন্ট গ্রুপটাকে ওয়ার্কিং এজ পপুলেশনটাকে 15 থেকেই কনসিডার করা, 14 অবধি চাইল্ড এজ করা হয়, মানে চাইল্ড লেবার আপনি যেটা বলছেন সেটা 14 অবধি কনসিডার করা হয়, 15 থেকে আমরা বলতে পারি সে কাজ করতে পারে। এটা নর্ম, একদম এটা নর্ম, এটা নর্ম। যে ডেটাগুলো তুমি ইউজ করেছো, সেই ডেটাগুলো কি তোমার নিজের ডেটা না কোনো সরকারি ডেটা? এটা তো প্রথমে আমি বললাম, এটা হচ্ছে এনএসএসও ডেটা, মানে এটা হচ্ছে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, এটা গভর্নমেন্ট ডেটা, পুরোটাই গভর্নমেন্ট এটা পুরোটাই গভর্নমেন্ট ডেটা। এবং এই ডেটাটা ডেটাগুলোর স্যাম্পল সাইজ কিরকম, মানে কত, মানে এখানে না, এখানে যেটা আমি বলি, এই যে পিএলএফএস ডেটার ক্ষেত্রে যে স্যাম্পলিং স্ট্র্যাটেজিটা হয় হচ্ছে মাল্টি স্টেজ স্ট্র্যাটিফাইড র্যান্ডাম স্যাম্পলিং, এবং এখানে ওয়েট দেওয়া হয়, মানে এখানে প্রায় এখানে স্যাম্পল সাইজটা হচ্ছে 4 lakhs-এর ওপরে থাকে, এবং এখানে যেহেতু ওয়েট দেওয়া হয়, এটা পপুলেশন অ্যাভারেজকে কনসিডার করে। মানে আপনি যদি কেন এই ডেটাটার উপরে সবাই রিলাই করে, কারণ সিএমআই বলে একটা ডেটা আছে, যেটা হচ্ছে বেসরকারি ডেটা, প্রচুর দাম, কিন্তু এই যে অনেকের ক্ষেত্রে এটা একটা সমালোচনা আছে, পিএলএফএস ডেটা তো গভর্নমেন্ট বের করছে, গভর্নমেন্টের ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট সবসময় কম দেখা যায়, এবং এটাই আমাদের কাজ। ম্যানুপুলেশন, আনএমপ্লয়মেন্ট অনেক ক্ষেত্রে দেখবেন, কিছুদিন আগে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের একটা রিপোর্ট এসেছে, সেখানে বলছে ওয়েস্ট বেঙ্গলে আনএমপ্লয়মেন্ট 2%, ঠিক আছে। তো এবারে কেন 2% হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। সেখানে আমি প্রথমেই বললাম, আমার যে কথা শুরু করার আগে, আমরা এখানে মেজার করছি ইউজুয়াল প্রিন্সিপাল স্ট্যাটাস, যেখানে আমরা একটা লং টার্মের ক্ষেত্রে ধরছি। 180 দিনের উপর আপনি যদি বছরে কাজ করেন, তাহলে আপনাকে এমপ্লয়েড ধরা হবে। কিন্তু অন্য ক্ষেত্রে, মানে পিএলএফএসও একটা বের করে, সেটা হচ্ছে ইউজুয়াল প্রিন্সিপাল অ্যান্ড সাবসিডিয়ারি স্ট্যাটাস, মানে আপনি যদি 180 দিন 30 দিনও কাজ করেন, তো এই ইউজুয়াল প্রিন্সিপাল অ্যান্ড সাবসিডিয়ারি স্ট্যাটাসে আপনি এমপ্লয়েড হবেন 30 দিন যদি মাত্র কাজ করেন। তো সেই যদি মেজারমেন্টটা করি, সেখানে আমাদের আনএমপ্লয়মেন্ট অনেকটা কমে যায়। এবং এখানে কি হয়, মেনলি হচ্ছে গভর্নমেন্ট, তো গভর্নমেন্টের কথা বলার জন্য আমার যত আনএমপ্লয়মেন্ট কম দেখাবে তত ভালো, কিন্তু সেটা আমাদের কাজ হচ্ছে সেটাকে ধরা, কোন জায়গাটাতে পড়বে। আপনি যদি সিডাব্লিউএস মেথডে দেখেন, সেখানে আবার অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে আনএমপ্লয়মেন্ট বেশি দেখাচ্ছে। তো গভর্নমেন্ট কী করে, ওই জন্য যে ইউপিএসএস যে মেথডটা, ওটা দিয়ে বলে যে আনএমপ্লয়মেন্ট অনেক কম। এবার আমাদের মতন দেশে আনএমপ্লয়মেন্ট কম হওয়াটা অনেকটা স্বাভাবিক ব্যাপার, কারণ একটা হিউজ টাইম স্প্যানে কেউ মানে আনএমপ্লয়েড থাকতে পারেন, সে যে কোনো টাইপ অফ এমপ্লয়মেন্টে যুক্ত হয়ে যাচ্ছে, মানে সেটা খুব ভালো এমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট নয় মানে যে আমাদের মানে দেশ ভালো হচ্ছে বা আমাদের ইকোনমি বেটার হচ্ছে, সেটা কোনোভাবে বলা যায় না। মানে ডিসেন্ট ওয়ার্ক, মানে আমার মেনলি পিএইচডির কাছে যে এমপ্লয়মেন্ট ওয়ার্ক কন্ডিশন, আমরা একটা ইন্ডেক্স তৈরি করার চেষ্টা করছি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি হিউজ ভালনারেবিলিটি আছে, মানে আমাদের এমপ্লয়মেন্ট কন্ডিশন একটা হিউজ ভালনারেবিলিটি, মানে আনএমপ্লয়মেন্ট একটা মাত্র সোর্স
না আনএমপ্লয়েড আমাদের দেশে চিরকালই অনেক কম, ঠিক আছে, কিন্তু আনএমপ্লয়মেন্ট কম মানে এটা নয় যে এমপ্লয়মেন্টটা রেগুলার স্যালারিড ওয়ার্ক করতেছে, না রেগুলার স্যালারিড ওয়ার্ক একদমই তৈরি হচ্ছে না, এবং মোস্টলি যেটা জেনারেটেড হচ্ছে সেটা হচ্ছে সেলফ এমপ্লয়েড এবং লো ওয়েজ তৈরি হচ্ছে অনেক। এটা একটা খুব প্রবলেমেটিক ব্যাপার, এবং ফিমেলদের ক্ষেত্রে এই ডিসক্রিমিনেশনটা খুব হাই। এমপ্লয়মেন্ট পার্টিসিপেশন যেটা আমি বললাম, রুরাল সেক্টরে এমপ্লয়মেন্ট তো বাড়ছে, কিন্তু মোস্টলি ওটা হচ্ছে বলতে আনপেড ফ্যামিলি লেবার বা সেলফ এমপ্লয়েডে আছে, মানে যারা ধরুন এই যেটা আমি আউট মাইগ্রেশনের ফলে ওটা হচ্ছে রুরাল ডিস্ট্রেসের কারণে। আমার অনেকগুলো প্রশ্ন, আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে তুমি বলেছিলে যে এগ্রিকালচার থেকে আউট মাইগ্রেশন ওটা হচ্ছে, মেলদের ক্ষেত্রে হচ্ছে। হ্যাঁ male। সেটা পিরিয়ড অফ ডিস্ট্রেস বলছে। ওটাকে ডিস্ট্রেস বলছি, মানে কি হচ্ছে দেখো, মানে এখন আমাদের এগ্রিকালচারাল ইনকামটা লাস্ট 10 ইয়ার ধরে মানে এগ্রিকালচারাল ইনকাম স্ট্যাগনেটেড হয়ে গেছে, ওয়েজ চেঞ্জ বাড়ছে না। তো তাহলে কি হচ্ছে, এবং এখন এটা আমরা মোটামুটি অনেক ফসলের দাম পাওয়া যাচ্ছে না, এই যে প্রবলেমগুলো, তো তার ফলে কিন্তু একটা হিউজ পরিমাণ মেল এগ্রিকালচার থেকে নন এগ্রিকালচারে শিফট করছে। এবারে এই শিফটিং এর কারণে ওই যে ফাঁকা প্লেসটা তৈরি হচ্ছে, সেই ফাঁকা প্লেসে বাড়ির ফিমেল মেম্বার ওখানে যোগদান করছে। এটাকে এই জন্য ডিস্ট্রেস বলছে। এই জন্য এটাকে ডিসপ্লেস বলছে, মানে এটা ওরা কিন্তু নেসেসিটির জন্য করছে, মানে চয়েসের কারণে করছে না। মানে আমাদের দেশে সেলফ এমপ্লয়মেন্ট এখন যদি আপনি ওয়েসিডি কান্ট্রির ক্ষেত্রে দেখেন, লোকে সেলফ এমপ্লয়েড হতে চায় চয়েসের জন্য। আমাদের দেশে সেলফ এমপ্লয়েড একটা ফল ব্যাক অপশন হিসেবে দেখা হয়, মানে আমি কোনো রকম কিছু পাচ্ছি না তাই আমি কিছু হ্যাঁ। পাচ্ছি না, বুঝেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে হোয়াট ক্যান বি দ্য পসিবল ওয়ে আউট টু রিডিউস আরবান ফিমেল আনএমপ্লয়মেন্ট? আরবান, এবার দেখুন আরবান ফিমেল আনএমপ্লয়মেন্টকে রিডিউস করার জন্য আপনাকে এডুকেশনকে এবং স্কিল এডুকেশন তৈরি করতে হবে, ঠিক আছে, কারণ আমি যেটা বললাম এখানে একটা হিউজ পরিমাণ তারা এডুকেটেড হচ্ছে কিন্তু তারা কাজ করতে যাচ্ছে না, কারণ তারা ভালো কাজ পাচ্ছে না বলে, ঠিক আছে, ফর্মাল সেক্টরে কাজ পাচ্ছে না বলে। তো একটা হতে পারে তাদেরকে এনকারেজ করতে হবে অন্য টাইপ অফ কাজে আসার জন্য, এবং সেখানে সিকিউরিটি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। একটা মহিলা সে একটা কাজে যাবে, সে যদি সেখানে সিকিউরিটি না পায় এবং একটা হ্যারাসমেন্টের শিকার হয়, ট্রান্সপোর্টেশন একটা হ্যারাসমেন্টের, সেই জন্য এটা মোবিলিটি একটা খুব ইস্যু। মানে সে মনে করে আমি দূরে গিয়ে কাজ করবো না, ঠিক আছে, বাড়ির একটা নর্ম আমার দূরে গিয়ে কাজ করলে অন্যরকম কোনো কাজ করলে সোশ্যাল এনভায়রনমেন্ট অনেকটা সোশ্যাল এনভায়রনমেন্ট অনেকটা, যেটা আমি বললাম যে হাইপার গ্যাং, মানে বেশিরভাগ অনেকেই মনে করে ভালো জায়গায় বিয়ে দিতে হবে আমাকে, তো আমি কাজ করবো না, আমি বিয়ের জন্য প্রস্তুত হবো। এই টেম্পারামেন্ট এখনো চেঞ্জ হয়নি। এটা এখনো চেঞ্জ হয়নি, মানে চেঞ্জ হচ্ছে কিন্তু সেটা আচ্ছা, সংখ্যাটা এই ক্ষেত্রে কি গভর্নমেন্টের একটা মেজর রোল নেই? সেটা তো গভর্নমেন্টের হ্যাঁ, গভর্নমেন্টের এখানে আপনি দেখুন can criticize this way যে গভর্নমেন্টের মেজর রোলের থেকে এখানে তো মানে আমাদের মানে মানসিকতা যতক্ষণ না চেঞ্জ হবে না ততক্ষণ এই যে ব্যাপার যদি স্কিল ট্রেনিং সেন্টার ভালো করা যায় এবং স্কিল ট্রেনিং সেন্টার আছে ম্যাডাম, কিন্তু সেখানে যে পরিকাঠামোটা না, পরিকাঠামোটা মানে আপনি যে একটা আমি নিজে ভোকেশনাল এডুকেশনের উপর কাজ করেছি জানি, মানে ভোকেশনাল এডুকেশন নেওয়ার পরেও সে যে ভালো জব পাবে, মানে সে তো ভোকেশনাল এডুকেশন নিচ্ছে কোয়ালিটি নেই, মানে ভোকেশনাল এডুকেশন সেকেন্ড ডিগ্রি অফ এডুকেশন বলে, ঠিক আছে, মানে ওটাকে ফার্স্টে ধরা হয় না। জেনারেল এডুকেশন বা টেকনিক্যাল এডুকেশনের যে সম্মানটা ভোকেশনাল এডুকেশনকে সেই সম্মান কখনোই, এবং সেটা করে আপনার যে ওয়েজ একটা হিউজ প্রিমিয়াম সেটা কখনোই আসে না। তো সেটা যখন আসবে তাহলে অন্যরা মনে সেখানে চেঞ্জ করা দরকার না, গভর্নমেন্ট পলিসি না, সেগুলো তো এই যে নেপের ক্ষেত্রে যে বি ডাইরেক্টেড টুয়ার্ডস দিস না, সেগুলো তো নেপের ক্ষেত্রে এই যে ধরুন মানে এই যে ধরুন কোর্স কারিকুলামের ক্ষেত্রে যে অনেকটা বেশি স্কিল ওরিয়েন্টেড করার চেষ্টা করা হচ্ছে, তো সেটা যদি হয় তাহলে তাহলে মানে হতে পারে। ওয়ে আউট তো ভাবতে হবে যখন Way out। যেগুলো দেখছি, তাহলে এটা একটা পসিবল ওয়ে আউট হতে পারে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, এটা বিতর্কিত হতে পারে কিন্তু আমি জেনারেল ভাবে প্রশ্ন করছি। এই যে আমাদের পুরো ইন্ডিয়া স্ট্রাকচারটা দেখি আমরা সোশ্যাল এনভায়রনমেন্টটায়, তাতে রাজ্য সরকার কেন্দ্র সরকার সবাই ভীষণভাবে ফিমেলদের একটা সোশ্যাল সিকিউরিটি দেওয়ার দিকে ঝুঁকি, মানে ওই আপনি লাডলি বাহেন টাইপের, আমরা কাজ করি। হ্যাঁ লাডলি বাহেন টাইপের কিছু, এইখানে বেশ বিপুল টাকা খরচ হয়। তাই এটাই কি ইউ শেপটার জন্য দায়ী নয়? না, এটা ইউ শেপের জন্য দায়ী নয়, ইউ শেপটা এক্স্যাক্টলি এটার জন্য দায়ী নয়। ইউ শেপটা কি হচ্ছে, ধরুন আপনি কাজ করছেন, হ্যাঁ এটার জন্য দায়ী হতে পারে, কিন্তু কি হচ্ছে আপনি মনে কারণ আমি করছেন দেখছি আমি বসে থাকলে 1000 টাকা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, সেটা এটা হ্যাঁ, কারণ হতে আমি পারে, I should কিন্তু not go for robot। না এটা তো হ্যাঁ। মানে ব্যাপারটা এটা পলিটিক্যাল হয়ে যাচ্ছে, একাডেমিক্স না, পলিটিক্যাল আমি বলছি না, আমি বলছি যে এই গভর্নমেন্টের এই টাকাটাই, এই ইনভেস্টমেন্টটাই যদি কিন্তু ব্যাপারটা এখানে শিফট করা হয়, না আমরা এখানে ব্যাপারটা কিছু, কিন্তু এখানে যেতে পারে ভোট
পলিটিক্স হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এটাকে কনসিডার করতে মানে ভোট পলিটিক্স মেনে বলতে নিয়েছি, পারছি না। ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যেটা মেন আমরা ইকোনমিক থিওরি দিয়ে যদি বলি, ধরুন একজনের গ্র্যাজুয়েট হচ্ছে বা হাই সেকেন্ডারি পাস করছে, সে মনে করছে আমি খুব কম কাজে যাবো না, আমি এগ্রিকালচারে যাবো না, আমি ভালো জব যতক্ষণ নেবো ততক্ষণ যাবো। ততক্ষণ করবো। এইটা হচ্ছে ব্যাপারটা, এটা সিকিউর জব ছাড়া সিকিউর জব, ফর্মাল সেক্টর জব ফর্মাল সব, এই যে মহিলাদের ক্ষেত্রে এটা খুব বেশি দেখা যায় আর কি, মানে ফর্মাল সেক্টরে যাওয়া। কিন্তু ফর্মাল সেক্টরে যাওয়ার জন্য যে স্কিলটা দরকার, সেই স্কিলটা তার মধ্যে তার নেই। মধ্যে নেই। এটা হচ্ছে সবচেয়ে প্রবলেম, দুটো দিকে কাজ করছে। তোমাকে ও বলবো আচ্ছা। আর কারো কিছু আছে প্রশ্ন? আছে তোমার কোনো? হ্যাঁ? সরব নেমে এসো। আজকে আমরা পপুলার টপ 10 শেষ পর্যায়ে স্পিকার স্বরূপ রায়, আমরা এতক্ষণ ধরে একটা লেকচার শুনলাম। আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, এবং এখন তো সবাই একটা কথা, জেন্ডার এবং উইমেন এম্পাওয়ারমেন্ট সেমিনার থেকে শুরু করে সব জায়গায় এই টপিকটা চলে। জেন্ডার বলতে আমরা নর্মালি মেল ফিমেল দুটো ভাগ বুঝি, দুটো লিঙ্গ। মেলদের চাকরি, মেলদের এমপ্লয়মেন্ট, সেটা তো একটা নিশ্চয়ই আছে। মেয়েদের পুরুষদের তুলনায় মহিলারা সেই অপরচুনিটিস, সেই সুযোগ পান না, এটা তো আমরা জানতাম। কিন্তু ফিমেল কনসেপ্টটা যে একটা ইউনিলিনিয়ার কনসেপ্ট নয়, ইন্টার, মেল ভার্সেস ফিমেল, ইন্টার থেকে ইন্ট্রা, এই সেন্সে বলছি যে রুরাল এবং আরবান। তাহলে এখানেও কিন্তু কোথাও একটা ইন্টারের জায়গা রয়েছে। কারণ আমরা দেখলাম যে, আমার তো আগে আমি এটাই জানতাম যে শহরে মেয়েরা বোধহয় গ্রামের মেয়ের থেকে বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে রয়েছে, তারা চাকরি বাকরি করে, তারা পড়াশোনা করছে, শিক্ষা যে তারা এগিয়ে গেছে, তাদের চাকরি বেশি, তারা তাদেরই এম্পাওয়ারমেন্ট বেশি। বরঞ্চ গ্রামের মহিলারাই হয়তো ইনফর্মাল সেক্টরে তারা সেভাবে সুযোগ পায় না, পড়াশোনার সুযোগ থেকেও বঞ্চিত, চাকরির ক্ষেত্রেও তাই। কিন্তু আজকে সরকারি লেকচার থেকে জানলাম যে আরবান সেক্টর থেকে রুরাল সেক্টর অনেক এগিয়ে। তারা তাদের ইনহিবিশনস অনেক কম থাকায় বিভিন্ন ধরনের কাজে যুক্ত হতে পারে, প্লাস সেলফ হেল্প গ্রুপ থেকে গভর্নমেন্টের যেসব সুবিধা সেগুলোকেও তারা অ্যাভেল করতে পারে, যার ফলে তারা এমপ্লয়। কিন্তু আরবান সেক্টরে এত শিক্ষিত হয়েও অনেক ক্ষেত্রেই আমাদের কিছু টাবুস আছে। আমি প্লেসমেন্ট সেলেই দেখেছি, গ্র্যাজুয়েশন পাস করে একটা আশা, খুব বড় চাকরি পাবো, বাড়ি থেকে দূরে যাব না ইত্যাদি, যার জন্য তারা অনেক সময় কোনো ট্রেনিং করে তারা জয়েন করতো না। তারপরে বাড়িতে মানে একটা তো মানসিকতার ব্যাপার আছে, গ্রামে হয়তো মানে রোজগার কম বলে নারী পুরুষ কাজ করে, আর শহরে একটা তো কমন ফ্যাক্টর আছে, আমরা মেয়েদের কলেজ অনেকদিন ধরে সব টিচাররা দেখছে বেশি দিন না পড়ানো, আবার চাকরি বাকরি যদি পড়ানো হয় বেশি, চাকরি বাকরি করলে শ্বশুর বাড়িতে ভালো এ হবে না। তারপরে তো যেটা এও বললো যে প্রাইভেট সেক্টরে মেটার্নিটি লিভ, যেটা আমরা সরকারি অফিস কলেজে পাই বুঝতে পারি না, কিন্তু প্রাইভেট সেক্টরে এত কামাই করা চলবে না, এতগুলো এমপ্লয়ার কখনোই সেই সুযোগটা দেন না, তার ফলে তাদের এমপ্লয়মেন্ট লো। তাহলে একটা যে কনসেপ্ট এই সুন্দর করে তুলে ধরা যে দ্য ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল এমপ্লয়মেন্ট, নট অনলি দ্যাট, the difference within the female sector, whereby rural ladies, they are far more advanced in the sense, quote unquote, in terms of employment opportunities, actually approaching the job sector, whereas women employed in the urban sector or engaged in the urban sector are still lagging behind. And that is the thing that is just the opposite, topsy-turvy, what we have been knowing so much. তাহলে আমরা স্বরূপের রিয়েলি ইন্ডিয়েটেড, স্বরূপ আমাদেরকে একটা নতুন দিগন্ত খুলে দিল এবং একটা কনসেপ্ট জানলাম। এতদিন যে একটা ভুল ধারণা নিয়েছিলাম, সেই ভুল ধারণা থেকে বেরিয়ে এলাম। তার জন্য স্বরূপকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের সবার তরফ থেকে আমরা স্বরূপকে এত সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই। আমাদের 16ই জুলাই একটা পপুলার টক ছিল, পপুলার টক 9, সেদিনকে অনেকটাকে লেটার অফ অ্যাপ্রিসিয়েশনটা দেওয়া যায়নি। আজকে দিদিকে রিকোয়েস্ট করবো এখানে দিয়ে দেওয়ার জন্য। জিপিএসের ছবি তুলো না অন্তত, মানে এটা বলা যাবে যে এক শাড়ি পরে দুদিন এসছি, কিন্তু এক সময়টা না দেখানোই ভালো। স্বরূপ কোথায়? যতটুকু শুনেছি খুবই ভালো লাগছিল, অনেক জানলাম আর কি, এসব তো আমরা গবেষণা করি না।
লেখার তাহলে